আচ্ছা, অ্যানিমেশন পর্যন্ত আমরা টেবিল পর্যন্ত শেষ করেছিলাম আসলে, এবং তারপরে টেবিল রিভাইজের একটা কোড করেছিলাম, রাইট? অপটিমাইজেশন করাটা, রাইট? ঠিক আছে, আমরা অপটিমাইজেশন পর্যন্ত দেখেছিলাম। এবার চলে যাই আমরা পজিশনে। আমি পজিশনে একটা জিনিস দেখাচ্ছিলাম না, পজিশন রিলেটিভ বলে একটা জিনিস আছে। পজিশন রিলেটিভটা কখন কাজে লাগে? যখন অ্যানিমেশন করছি। অর্থাৎ অ্যানিমেশন করছি ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে একটা অবজেক্ট যেটা মুভিং হবে। তার মানে মুভিং অবজেক্টের ক্ষেত্রে আমরা পজিশন রিলেটিভ ব্যাপারটা ব্যবহার করি। ক্লিয়ার তো? আচ্ছা, ভেরি গুড। এখন আমরা চলে যাই হচ্ছে পজিশন এর আরো কিছু অ্যাট্রিবিউটের ক্ষেত্রে। পজিশনের অনেকগুলো অ্যাট্রিবিউটই থাকে, তো আমরা চলে যাই। দেখেন, প্রথম উদাহরণে পজিশন ইনিশিয়াল। যে কোনো সিএসএস প্রপার্টিতে, যদি প্রপার্টি বলতে এইগুলোকে বোঝায়, মানে অ্যাট্রিবিউটই আসলে, তো এই প্রপার্টিটার নাম কি? পজিশন ইনিশিয়াল বলা আছে। যে কোনোটায় পজিশন ইনিশিয়াল বলা মানে হচ্ছে ডিফল্ট। তার মানে এটা লেখাও যা না লেখাও তাই আসলে। তা এটা ইনিশিয়ালি কি অবস্থায় থাকে দেখেন। আপনি কি লিখেছেন এখানে? একটা H2 মানে হেডিং ট্যাগ আছে, তারপরে একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে। আর এখানে আবার হেডিংয়ে বলে দিয়েছেন যে হেডিং যে ট্যাগটা আছে সেটা লেফট 100 আর টপ 150। কোনো কিছু কি ঘটেছে? কিছুই ঘটেনি। তো হেডিং হেডিংয়ের মতো বসেছে, প্যারাগ্রাফ প্যারাগ্রাফের মতো বসেছে। কিন্তু এই জায়গায় যদি আপনি বলে দেন অ্যাবসলিউট, এই অ্যাবসলিউট মানে হচ্ছে, অ্যাবসলিউটের বাংলা কি আগে বলেন অ্যাকুরেটলি? মানে অ্যাবসলিউট বলতে যা বলছি সেটাই, এরকম ধরনের সলিড। সো অ্যাবসলিউট বলা মানে হচ্ছে যে অ্যাবসলিউটলি আপনি যা বলছেন সেইভাবে দেখাও। তো অ্যাবসলিউট যখন আপনি পজিশন বলেন, তারপরে যখন লেফট রাইট বটম যেটাই লেখেন না কেন, লিখে কোনো একটা কিছু পিক্সেল বলে দেন, সেই পজিশন অনুযায়ী আপনার এই এলিমেন্টটা বসে। এটা ক্লাস দিয়েও বুঝে ধরা যেতে পারে। তাই এটার মানেটা হচ্ছে, এখন কি ঘটনাটা ঘটবে দেখেন। H2 ট্যাগটা এবার কোথায় যাবে দেখেন। ওয়েলকাম দেখেন কোথায় যায়, কোথায় চলে আসছে দেখছেন? কারণটা কি বলেন তো? কারণ আপনি অ্যাবসলিউট পজিশন বলে দিয়েছেন, যে অ্যাবসলিউটলি ওই পজিশনে বসা লাগবে। পজিশনটা কিভাবে বলা আছে একটু দেখেন। বলা আছে লেফট 100। লেফট 100 মানে তো আর বাম দিকে 100 যাও, এটা তো হতে পারে না, তাই না? সো লেফট 100 মানে হচ্ছে বাম পাশ থেকে ডান দিকে 100 পিক্সেল সরে। আর টপ 100 পিক্সেল পিক্সেল মানে হচ্ছে টপ থেকে 150 পিক্সেল নিচে, যেটা থেকে বলা তার উল্টো দিকে যাওয়া, সোজা কথা। ঠিক আছে? সো টপ থেকে 100, লেফট থেকে 100 পিক্সেল সরে এবং টপ থেকে 150 পিক্সেল নিচে এসে এই জিনিসটা বসেছে। এবার আপনি যদি এই পেজটাকে ছোট করেন, বড় করেন, মিনিফাই করেন, যা করেন, ওই জিনিস কিন্তু আর সচ্ছে না। দেখেন, ওটা কিন্তু ওর জায়গায় রয়ে যাচ্ছে। এই কনসেপ্টটা কোথায় কাজে লাগে জানেন? আপনি দেখেছেন না অনেক ওয়েবসাইটে স্টিকি একটা মেনু বার থাকে, যেটা সরে না, সেটা শুধু উপরেই লেগে থাকে, ওই জায়গাতেই থাকবে ও। আমরা আসলে ওই মেনু বারটাকে অ্যাবসলিউট পজিশন দিয়ে দিই। ক্লিয়ার? সো অ্যাবসলিউট বললে কি হয়, কোনো একটা এইচটিএমএল ট্যাগ কোনো একটা অ্যাবসলিউট পজিশনে বসে যায়, যে পজিশনটা আমরা এখানে বলে দেই। ক্লিয়ার? তাহলে আমরা অ্যাবসলিউট একটা শিখেছি, রিলেটিভ একটা শিখেছি। হ্যাঁ, ওইখানেই থাকবে। যে পজিশন বরাবর আপনি, এখানে তো আপনি এই ট্যাগকে রেখেছেন, ওখানে আপনি ডিপ ন্যাপ ট্যাগকে রাখেন, ওই জায়গায় রাখেন। ওটা তো আর 100/100 হবে না, ওটা 0/0তেই তাহলে থাকবে, তাই না? টপে থাকবে, ওখান থেকে আর সরবে না, বা আর একটু নিচেও হতে পারে, ওর নিচে আর নামবে না। রাইট? এগুলোর উদাহরণ আমরা সামনে গিয়ে দেখব। সো দুটা পজিশন আমরা শিখলাম, একটা হচ্ছে পজিশন রিলেটিভ। পজিশন রিলেটিভ মানে হচ্ছে প্যারেন্ট ট্যাগ আছে, তার ভিতরে আরেকটা চাইল্ড ট্যাগ বসেছে, চাইল্ড ট্যাগটা প্যারেন্ট ট্যাগের সাপেক্ষে মুভেবল হবে আসলে। হ্যাঁ, আর অ্যাবসলিউট মানে হচ্ছে একটা অ্যাবসলিউট পজিশন আমি বলে দিয়েছি, যে লেফট থেকে 100 পিক্সেল সরে আর টপ থেকে 115 পিক্সেল সরে
এই ট্যাগটা বসবে। সো এটা ওই জায়গাতেই বসে থাকবে, পেজ যাই হোক না কেন, রেসপন্সিভ হলেও তাই এক জায়গায় বসে থাকবে, ওটার মুভমেন্টে কোনো চেঞ্জ আসবে না। আপনি যেরকম এটাকে বলে দেন যে টপ থেকে মাত্র 50 পিক্সেল সরে, দেখেন ও সবসময় এখানেই থাকবে, ওর উপর দিয়ে লেখা চলে যাবে কিন্তু ও সরবে না। ঠিক আছে? আচ্ছা, সো পজিশনটা বুঝলাম। আমরা এখনো পর্যন্ত কিন্তু ছোট ছোট জিনিস দেখছি, আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাব, এগুলোর ইমপ্লিমেন্টেশনে যাব। এইবার আমরা একটু চলে যাই একটা প্র্যাকটিক্যাল উদাহরণে। এখানে আমরা দেখব ড্রপ ডাউন মেনু কিভাবে তৈরি করতে হয়। ঠিক আছে? আচ্ছা, দেখেন আপনারা এখানে একটা মেনু দেখতে পাচ্ছেন, রাইট? হোমে ক্লিক করলে কালার হচ্ছে, এখানে ক্লিক করলে সাব মেনু আসছে, এখানে সাব মেনু আসছে, এখানে কিছু আর সাব মেনু আসছে, রাইট? তাহলে এইরকম একটা মেনু আমরা বুটস্ট্র্যাপে যখন যাব রেডিমেড কোডই পাবো, বসাই দিলেই হয়ে যায়। কিন্তু আমাদের নিজেরও তো শেখা উচিত যে আসলে কিভাবে জিনিসটা হয়। আসেন আমরা আসলে কিভাবে তৈরি হয় সেটা প্র্যাকটিক্যালি দেখি, যে কিভাবে নিজেরা তৈরি করতে পারি। কোডটা একটু বড়, দেখে কমপ্লেক্স মনে হতে পারে, এটাকে আমরা সহজে করে নেব, সমস্যা নেই। বডি ট্যাগকে ফন্ট ফ্যামিলি ভার্ডানা, এটা আসলে একটা বেটার ওয়ে না। আমরা এমন করতে পারি যে এখানে একটা ন্যাভ ট্যাগ ধরলাম, যেহেতু এটা একটা মেনু, তারপরে যে ইউএল এখানে শেষ হয়েছে, এই ন্যাভকে ধরে আমরা এই ন্যাভে ক্লাস বসালাম মেনু। সো আমরা এখানে বলে দিতে পারি মেনু ট্যাগের ভিতরে যত যা কিছু রয়েছে সেটা ফন্ট ফ্যামিলি ভার্ডানা পাবে। ঠিক আছে? এটা একটা বেটার ওয়ে। মেনু ক্লাস, তারপরে স্টার মানে কি, ওর ভিতরে যা রয়েছে। স্টার মানে কিন্তু দুনিয়া জুড়েই অল, সব জায়গায়, হ্যাঁ? সো ওর ভিতরে যা আছে সব, তা আমরা একটা শুধু এটাকে দিলাম, নিচেটা কিন্তু টাইমস নিউ রোমান হয়ে গেছে এবার। আচ্ছা, এটা একটা গুড ওয়ে হলো। আচ্ছা, এবার হচ্ছে এখানে কি করেছে, ড্রপ ন্যাভ ধরেছে, ড্রপ ন্যাভ ধরে তার আন্ডারে এলাই। তো এই ড্রপ ন্যাভ ধরার দরকার কি, আমি এখানে বলি মেনুর আন্ডারে, সরাসরি আন্ডারে যে ইউএল আছে তার ভিতরে যত ইয়ে রয়েছে, এই ড্রপ ন্যাভ ক্লাস আমি ফেলে দিই, রাইট? ঠিক আছে? একটু 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 ঠিক করলাম আর কি, জিনিসটাকে স্ট্যান্ডার্ডাইজ করলাম, নাহলে জিনিসটা আসলে কেমন একটা দেখাচ্ছে। এত সাইরেন কি, মানে বাইরে কিছু ঘটছে নাকি এমনি জ্যাম? খুলনাতে তো দেখলাম হরতাল চলছে। এই প্যাডিং কেন দিয়েছিলাম আমরা? ও আচ্ছা আচ্ছা, যেহেতু এখানে স্পেস কিছু নাই তাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি জাস্ট একটু সাজিয়ে নিলাম, এত জুমলা জুমলা লেখার কি দরকার ছিল? আচ্ছা ও আচ্ছা, ও উদাহরণের খাতিরে লিখেছি। হ্যাঁ, কেউ স্যার একটা সেকেন্ড, একটু একটু আপনারা সবাই বসেন, একটা মিনিট, হ্যাঁ? কত ইন্টারাকশন, আমি আবার ব্যাক করলাম। তো যেটা হচ্ছে যে আমরা এখন মেনু দেখব, আমরা একটু মেনুটা খেয়াল করি কিভাবে হচ্ছে। প্রথমে আমরা সব সিএসএস কোড ফেলে দেব। যে কোনো জিনিস সহজে বোঝার উপায়টা হচ্ছে ধাপে ধাপে শিখি, আর কোড করে করে এখন দেখাতে গেলে 1 ঘন্টা বহুত টাইম লেগে যেত। সো জিনিসটা দেখেন এবার কিভাবে হচ্ছে। প্রথমত সিএসএস কোড ভুলে যাই, নেভিগেশনের কোড এখান থেকে শুরু হয়েছে আর এখানে এসে শেষ হয়েছে, এটা তো আমরা বুঝতে পারছি। সবাই মনোযোগ দিয়ে যার যার কম্পিউটার বন্ধ করে রেখে আমার কম্পিউটারের দিকে মনোযোগ দিয়ে তাকাবেন এবং ক্লাস মিস দেবেন না। আজ একদিন আসলাম, একদিন না আসলে আমরা অনেক কিছু বুঝবো না, পরে গিয়ে আমাকেই দোষারোপ করবেন, তাতে আমার কোনো কিছু সমস্যা নাই, কিন্তু আলটিমেটলি আপনাদের লস। আচ্ছা, সমস্যা থাকেই, দেখেন পৃথিবীতে সবারই আত্মীয় স্বজন আছে, সবার অফিস আছে, সবার পরিবার আছে, সবার সব কিছু আছে, আমারও অনেক কিছু আছে, আমার 4-5টা ব্যবসা আছে, আমার ফ্যামিলি বিজনেস আছে, আমার নিজের চাকরি আছে, সবই আছে। আমি এর মধ্যে পড়াশোনাও করি, ভেন্ডর সার্টিফিকেশনও দিই, 38টা হয়ে গেছে, সামনে আরও দেব। সো
তারপরে তো আমি সবই করছি, তাই যে একটার জন্য তো একটাকে বাদ দিয়ে রাখিনি। এখন নিজের লাইফের টার্গেট যদি ফাইনাল হয় যে আমি ভালো কিছু করব, এই কিছুক্ষণ আগে সেমিনার হচ্ছিল, তো অফলাইনের থেকে অনলাইনে বেশি আসছে, 20 জন অনলাইনে আসছে দেখলাম। তো যেটা হচ্ছে যে আসল ফ্যাক্টরটা হলো, আমি ইন্ডাস্ট্রিতে এত বছর কাজ করে দেখলাম, কোনো সফটওয়্যার কোম্পানিতে যান, গিয়ে যারা সিএক্সও লেভেলে আছে গিয়ে দেখেন তারা জুনিয়র লেভেলে কি পজিশনে ছিল, সব গিয়ে দেখবেন 90% ডেভেলপার ছিল, এবং বেশিরভাগই এন্টারপ্রাইজ ডেভেলপার, ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট এগুলোই করে আসছে। এরাই গিয়ে কিন্তু একসময় সিএক্সও লেভেলে গেছে, প্রত্যেকটা কোম্পানির তাই উদাহরণ। হ্যাঁ, তা কারণটা কি? ওই যে রাজনীতির ক্ষেত্রে বলেন না, মাঠ থেকে উঠে আসা নেতা, তার মানে কি আপনি ফিল্ড লেভেল থেকে যদি না আসেন হবে না। কোনো নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার সিএক্সও হয়েছে কোনো সফটওয়্যার কোম্পানিতে দেখছেন? কোনো কিউএ টেস্টার সিএক্সও হয়েছে কোনো সফটওয়্যার কোম্পানিতে, চিফ হয়েছে দেখছেন? কোনো ডিপার্টমেন্টের হেড হতে পারে বড় জোর, চিফ টেকনোলজি অফিসার হতে পারবে না, সিইও হতে পারবে না কখনো। সো এটা এমন একটা এরিয়া, এটার গ্রোথ কার্ভটা কিন্তু অনেক উপরের দিকে। এ তো গল্প বলছি না, আপনারা প্র্যাকটিক্যালি জানেনই, মার্কেটে একটু খোঁজ নিলেই বুঝতে পারবেন, তাই না? অনেকে খুব ইন্টারেস্টেড হয়, অ্যাফিলিয়েট মার্কেটিং করব, লাখ টাকা চলে আসবে, এই করব সেই করব। এগুলোর কোনো ফিউচার নাই, রিয়েলিস্টিক ফিউচার নেই। আজ আছে, একটু হবে, পরের দিন হবে কিনা তার কোনো গ্যারান্টি নেই, রিয়েল ফিউচার নেই। ইভেন আমি প্র্যাকটিক্যালিও বলি, ফ্রিল্যান্সিং এর থেকে রেদার আপনি রিয়েল মার্কেটে কাজ করার চেষ্টা করেন। ফ্রিল্যান্সিং এ কাজ করছেন, খুব ভালো কথা, কোনো খারাপ বলছি না। ফ্রিল্যান্সিং এ অনেক মানুষ অনেক টাকা আর্ন করছে, ট্রু। ফ্রিল্যান্সিং এ ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়েছে? ইন্ডাস্ট্রিয়ালিস্ট আলটিমেটলি কিন্তু নিজের দেশে নিজের প্র্যাকটিক্যাল ইন্ডাস্ট্রিতেই হয়েছে। কেউ ফ্রিল্যান্সার করে এন্টারপ্রেনার হয়ে গেছে, কিন্তু তার এন্টারপ্রেনারশিপ, তার প্রতিষ্ঠান কি ভার্চুয়ালি ফ্রিল্যান্সিং করতেছে? না, বাংলাদেশে দেশেই তো কোম্পানি দিয়েছে। তার মানে রিয়েল মার্কেটটা আসল। রিয়েল মার্কেটে আগেই উদ্যোক্তা হয়ে যাব, মানুষের কাছ থেকে কাজ না করে, না শিখে, না বুঝে, কিভাবে ইন্ডাস্ট্রি চলে না জেনে। তার মানে এক বছর জব করেন, ইন্ডাস্ট্রিটা বোঝেন, শেখেন, লোকাল মার্কেট জব করে কর্পোরেট কিভাবে চলে সেটা বোঝেন, তারপরে এবার নিজের কোম্পানিতে যা ইচ্ছা তাই করেন, সেটা পরের ব্যাপার, সবই করতে পারবেন। তার মানে যেটা রিয়েল সেটাই আসল, এটা বড় হওয়ার, অনেক বড় হওয়ার অপরচুনিটি রাখে, তাই না? সো এই এরিয়াতে লস নেই কোনো। ফিউচার সব কিছু ফেলে দিয়েও যদি এপাশে আসেন তবুও লাভ। ডাক্তারদের কথা চিন্তা করেন, ডাক্তাররা 20 বছর পরে গিয়ে কালকে তো আপনাদেরই বলছিলাম না কি, কি অবস্থা চিন্তা করেন। হ্যাঁ, আমার আব্বুই নিজে মাঝে মাঝে বলে যে কি এক অবস্থা বর্তমান যুগের ডাক্তারদের। আমার আব্বু ডাক্তার, আমার চাচা বাংলাদেশ মেডিকেল এখন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবে আছেন। চেয়ারম্যান তো না, প্রেসিডেন্ট আর কি। ওকে, সো আমরা চলে যাই এখন যেটা হলো মেনুতে। কি কথা থেকে কোন কথায় চলে গেলাম, যাও। ন্যাভিগেশন এরিয়াতে আমরা ছিলাম, আমরা একটা মেনু তৈরি করছি। এখন আমরা কি করব দেখেন, নেভিগেশন ট্যাগ কখন ব্যবহার করি আমরা আমরা জানি, মেনু বানানোর জন্য। আমার কথাগুলো শুনলে আপনার মুখস্থ হয়ে যাবে সবকিছু। দেখেন, নেভিগেশন এরিয়া আমরা তখনই লিখি যখন একটা আমরা মেনু তৈরি করি। তো ন্যাভ লিখতে হবে, এটা তো সোজা কথা। ন্যাভের মধ্যে একটা ক্লাস তো ধরতেই হবে, নাহলে বুঝবো কি করে যে এটা কি। এখানে তো ডিজাইন দিতে হবে আমাকে। তারপরে একটা আনঅর্ডার লিস্ট তৈরি করেছেন। এই আনঅর্ডার লিস্ট তৈরি করার মানেই হচ্ছে, আনঅর্ডার মানে কি, এর কোনো অর্ডারিং নাই, 1 2 3 4 আসবে না, 1 2 3 4 দিয়ে তো আমি মেনু বানাতে পারবো না। একটা আনঅর্ডার লিস্ট বানাতে হয় কিভাবে দেখেন, LIUL এরকম ব্যবহার করে। দেখেন একটা LI দিয়েছেন না এখানে, তার মানে কি এটা একটা মেনু, এর কোনো সাব মেনু নাই। এবার দেখেন এখানে LI এর মধ্যে আবার UL তৈরি করেছেন, মানে কি এটা একটা আনঅর্ডার লিস্ট, এই লিস্ট আইটেমের মধ্যে আবার আর একটা আনঅর্ডার লিস্ট, বুঝতে পারছেন? তার মানে একটা মেনু, তার মধ্যে এটা একটা মেনু, মানে মাদার মেনু সেট, তার মধ্যে একটা মেনু, তার মধ্যে আবার সাব মেনু, তার মধ্যে আবার সাব সাব মেনু, এটা তাই না? তাহলে ঘটনাটা কি আসলে, এটা হচ্ছে হোম, এটা হচ্ছে আরেকটা LI, তার মধ্যে এবার আরেকটা আনঅর্ডার লিস্ট, এটা আরেকটা আনঅর্ডার লিস্ট, যার এটা আবার আরেকটা LI। ক্লিয়ার তো? এখানে কোনো কনফিউশন আছে আমার কথার সাথে ইয়ের? তাহলে এটা একটা আনঅর্ডার, এটা একটা পুরোটা হচ্ছে একটা আনঅর্ডার লিস্ট, এটা একটা লিস্ট আইটেম, এটাও লিস্ট আইটেম, এটা একটা লিস্ট আইটেম, কিন্তু এখানে আরেকটা আনঅর্ডার লিস্ট আছে, এটা আরেকটা আনঅর্ডার লিস্ট, এটা আরেকটা আনঅর্ডার লিস্ট, সাবমেনু হলেই আনঅর্ডার লিস্ট। এই কনসেপ্টটা মাথার মধ্যে একদম ঢুকিয়ে ফেলেন। বুটস্ট্র্যাপ এই কনসেপ্ট ব্যবহার করেই তাদের সাবমেনু সিস্টেম, মেনু সিস্টেম তৈরি করেছে। তো বুটস্ট্র্যাপ কিভাবে করেছে আমি সেইটা শেখাচ্ছি এখানে, ঠিক আছে? আচ্ছা, তো এবার আমরা বুঝতে পারলাম তার ভিতরে যে অ্যাঙ্কর দিতে হবে মেনু বানানোর জন্য, এ তো সবাই জানে।
নাহলে তো লিঙ্ক হবে না, ক্লিক করলে তো যাবে না কোথাও, রাইট? কিন্তু দেখেন ওয়েব ডিজাইনের উপর কোনো লিঙ্ক নাই, এখানে একটা হ্যাশ বসানো। কেন? কারণ এটা তো হচ্ছে সাব মেনু, এখানে আমি তো ক্লিক করি না, হোভার করি। হোভার করার পর এটা যখন আসে তখন এখানে ক্লিক করি, এগুলো ক্লিক করি, এটাতে তো ক্লিক করি না। হ্যাঁ, ক্লিক অনেকে এমনি করে, কিন্তু সেখানে ক্লিক করলে কোথাও যায় না, রাইট? সো আমরা এটা যদি না যাওয়ার মতো হয় তাহলে এরকম দেব, আর যদি যাওয়ার মতো হয় একটা পেজ বানিয়ে দেবো। তো সাধারণত আমরা যাওয়ার মতো বানাই না, রাইট? সো তাহলে আমরা কাঠামোটা কিভাবে তৈরি করতে হয় ক্লিয়ার। ভেরি গুড। এবার আমরা এক এক করে ডিজাইনে আসব। আমরা প্রথমে কি বলেছি, এই যে ডট মেনু নামে যে ক্লাস আছে, সেই ক্লাস মানে হচ্ছে এই নেভিগেশনটা, সেটার ভিতরে যত ট্যাগ আছে, স্টার মানে অল ট্যাগ, তাদের ফন্ট ফ্যামিলি ভারডানা করে দাও। তো সবাই হয়ে গেছে এখন ভারডানা, একটু সুন্দর শেপের। আপনাকে কি তাই বলে ভারডানা করতে হবে? আপনি এরিয়াল দেন, ক্যালিব্রি দেন, যা মন চায় দেন না, সেন্স দেন, ঠিক আছে? এরপর নেক্সটে চলে আসলাম এটা। এবার বলা হচ্ছে যত আনঅর্ডার্ড লিস্ট আছে, সবগুলো আনঅর্ডার্ড লিস্টকে লিস্টের স্টাইল নান করে দেন, প্যাডিং 0 করে দেন, মার্জিন 0 করে দেন। কেন? কারণ আমি কি আর লিস্ট রাখবো? এখন তো এটাকে আমি মেনু বানাবো। মেনু বানাতে গেলে এটার তো আমার ডিফল্ট ডিজাইনগুলো বাদ দিয়ে দিতে হয়। ওই যে আগে আমরা করেছিলাম যে যত আনঅর্ডার্ড লিস্ট কারা কারা এখানে বলেন তো? এটা আসতো পুরোটাই একটা আনঅর্ডার্ড লিস্ট, এই সাবমেনুটাও একটা আনঅর্ডার লিস্ট, এটাও একটা আনঅর্ডার লিস্ট, এটাও একটা আনঅর্ডার লিস্ট। সবগুলো আনঅর্ডার লিস্টকে লিস্ট স্টাইল নান করে দেন, প্যাডিং 0 করে দেন, মার্জিন 0 করে দেন। তার মানে এই ডটগুলো ফেলে দেন এবং এত স্পেস স্পেস কিছু দরকার নাই, এটাকে নর্মাল করে ফেলেন, হয়ে গেল। তো স্যার এটাই যদি হয় তাহলে স্ট্রাকচার রাখার দরকার কি? খালি একটার পর একটা বিআর দিয়ে লাইন ব্রেক দিয়ে লিখে ফেললেই তো হতো। হতো, কিন্তু তাতে তো কাঠামো তৈরি হতো না। এটা তো একটা কাঠামোর মধ্যে বসেছে, একটা লিস্ট এবং আনঅর্ডার্ড লিস্টের একটা কাঠামো, স্কেলিটন আছে এটা, তাই না? আমরা কোনটা সাব কোনটা তার সাব সেটা বুঝতে পারছি, তো ওটা তো তৈরি হতো না। এবার চলে যাই পরের লাইন। এবার বলা হচ্ছে আনঅর্ডার্ড লিস্টের আন্ডারে যত লিস্ট আইটেম আছে, এটা কার কথা বলা হচ্ছে? তার মানে এইটা পুরোটা তো আনঅর্ডার্ড লিস্ট, তার আন্ডারে যে লিস্ট আইটেম এটাও, এটাও, রাইট? সবাইকে, সমস্ত লিস্ট আইটেমকে ডিসপ্লে অ্যাজ ব্লক বলা হয়েছে। আমরা ডিসপ্লের কি কি অ্যাট্রিবিউট এখন পর্যন্ত শিখলাম তাহলে একটু বলেন তো? ডিসপ্লে অ্যাজ টেবিল, ডিসপ্লে অ্যাজ টেবিল সেল, ডিসপ্লে অ্যাজ নান, ডিসপ্লে অ্যাজ ব্লক। আরো যে কত ডিসপ্লে আসবে কে জানে, আসবে আসবে, সামনে সব দেখাবো। হ্যাঁ, সো তাহলে আপাতত তো 4টা শিখতে পেরেছি। ডিসপ্লে অ্যাজ টেবিল অ্যান্ড টেবিল সেল কোথায় কাজে লাগে? টেবিল বানাতে গেলে রোকে বানানো বলা হয় টেবিল, আর ভিতরের এক একটা ব্লককে টিডিকে বলা হয় টেবিল সেল। এই গত ক্লাসেই গতকালকেই করেছি, যারা মিস করেছেন মিস করে ফেলেছেন। ডিসপ্লে নান হচ্ছে অদৃশ্য করে ফেলার জন্য। আর ডিসপ্লে ব্লক মানে কি? বাই ডিফল্ট একটা ডিভ কি হয়, বাম থেকে ডান পর্যন্ত বিস্তৃত হয়। তো ব্লক হলে কি হবে? বাই দ্য ওয়ে, যারা অনলাইনে দেখে তারা কি আমাকে দেখতে পায়? আচ্ছা, পাক না পাক। ও আচ্ছা, ভিডিও বন্ধ, রাইট, ঠিক আছে, না না আছেন, ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, সো এখন যেটা হলো যে ডিসপ্লে অ্যাজ ব্লক মানে হচ্ছে যে ওই যে ডিভ আকারে না তৈরি করে আমরা একটা ব্লক আকারে তৈরি করব, অর্থাৎ ব্লক শেপ দেব, সোজা কথা। ব্লক শেপ কিরকম একটু পরে আপনারা দেখতে পারবেন। এরপর বলবো যে পজিশন রিলেটিভ। এই পজিশন রিলেটিভ মানে কি স্যার? এখানে তো কোনো অ্যানিমেশন নেই, এখানে তো কোনো কিছু একটা আরেকটা সাপেক্ষে মুভ করছে না, কিন্তু এখানে কিন্তু একটা আরেকটা সাপেক্ষে বসছে, মেনুর সাপেক্ষে সাব মেনু বসছে কিন্তু, রাইট? তার মানে সোজা কথা, কোনো একটা মাদার ট্যাগের সাপেক্ষে আরেকটা সাব কোনো কিছুকে বসানোর ক্ষেত্রেই কিন্তু আমার রিলেটিভ লাগছেই, রিলেটিভিটি লাগছে। রিলেটিভ মানেই তো সাপেক্ষে, তাই না? আচ্ছা, তো এবার দেখেন এটা আমরা বুঝলাম। এবার বললাম ফ্লোট লেফট, তার মানে কি? প্রত্যেকটা লিস্ট আইটেম, এলআই মানে কি? প্রত্যেকটা মেনু মানে যেগুলোতে ক্লিক করব সেগুলো একটা আরেকটার পাশে বসবে। লেফট মান, ফ্লট মানেই হচ্ছে একটা আরেকটার পাশে বসা, আর ফ্লট লেফট মানে লেফট থেকে বসা, রাইট মানে রাইট থেকে বসা।
সো তাহলে ফ্লট লেফট মানে হচ্ছে একটা বামে বসছে, তারপর একটা বসছে, তারপরে একটা বসছে, এরকম ভাবে বসে যাচ্ছে। তারপরে আমি বললাম একটা বর্ডার দাও। বর্ডার কাকে দিচ্ছি? ওই এক একটা ব্লককে, লিস্ট আইটেমকে। হ্যাঁ, আনঅর্ডার লিস্টকে না, কিন্তু আনঅর্ডার লিস্ট মানে তো পুরাটা, আনঅর্ডার লিস্টগুলোকে, লিস্ট আইটেমগুলোকে। তো আইটেম মানে হচ্ছে এরকম এক একটাকে, এর এক একটাকে কি করলাম, 1 পিক্সেলের সলিড এবং 000 মানে কি ব্ল্যাক। হ্যাঁ, সো ব্ল্যাক কালারের সলিড 1 পিক্সেলের এক একটা ব্লক তৈরি করব। এবার আসেন, বসেছেন, এখন পজিশন রিলেটিভ হয়েছে। আসেন আমরা পজিশন রিলেটিভ ফেলে দিই। রিলেটিভ মানে আত্মীয় না, আচ্ছা এখানে রিলেটিভ ফেলে দিয়ে কিছু হবে না, কারণ আমি ওদিকে আবার ডিসপ্লে ব্লকও বলেছি। ডিসপ্লে ব্লক ফেলে দিই, রিলেটিভও ফেলে দিই। কিরে বাবা, আচ্ছা কারণটা কি? ও আমি ফ্লট লেফটও বলে রেখেছি তো রে বাবা। হ্যাঁ, ফ্লট লেফট যেহেতু আমি বলেছি, কি ঘটনা হয়েছে, একটা আরেকটার পাশে গিয়ে কিন্তু বসেছে এবং রিলেটিভ ভাবে বসেছে, অর্থাৎ একটা আরেকটার সাপেক্ষে বসেছে এবং ব্লক হয়ে বসেছে। এখন কি ঘটনা ঘটেছে দেখেন, কি কি আছে দেখেন। শুধু বলেছি বর্ডার 1 পিক্সেলের হোক, সলিড হোক এবং কালো কালো কালারের হোক। তাহলে কি হয়েছে, এক একটা লিস্ট আইটেম তো ডান থেকে বাম পর্যন্ত পুরোটা জায়গা জুড়ে নিয়ে বসে গেছে। এখন আমি এবার বলবো যে না, এটা পুরো ডিভ না, এটা এক একটা ব্লক আকারে বসবে এবং একটা আরেকটা সাপেক্ষে বসবে এবং ফ্লটিং আকারে বসবে। ফ্লটিং আকারে মানে কি, একটার পর একটা বসবে। তখন কি ঘটনা ঘটবে, তখন একটা আরেকটার পাশে বসে যাবে ব্লক আকারে এবং স্প্যান আকারে। তো কি হলো, এটার সাপেক্ষে কিন্তু কিছু নাই, কারণ এটার আন্ডারে তো আমি কিছু বানাই নেই, কিন্তু এটার সাপেক্ষে কিন্তু তিনটা আছে। কেন? কারণ এই এখানে গিয়ে কিন্তু আমি আরেকটা লিস্ট আইটেম বানিয়েছিলাম, মনে আছে? এই যে এই লিস্ট আইটেমের মধ্যে আমি আবার আরেকটা আনঅর্ডার লিস্ট তৈরি করেছি, যেখানে আছে HTML CSS জাভাস্ক্রিপ্ট। তার মানে ওয়েব ডিজাইনের মধ্যে আরেকটা আনঅর্ডার লিস্ট আছে। এখানেও কিন্তু কন্টেন্ট ম্যানেজমেন্টের আন্ডারে জুমলা রয়েছে, রাইট? আবার এটা রয়েছে, তাই তো? সো এরকম ভাবে একটার আন্ডারে একটা আমরা বসিয়েছি। আচ্ছা এবার একটু নেক্সটে চলে যাই। আমরা এবার বলছি যে এখন যেহেতু সবগুলো ওপেন হয়ে গেছে, এটা তো আনম্যানেজড হয়ে গেল, আমি এক এক করে ডিজাইন করতে করতে তো আসবো। এবার বাই ডিফল্ট কি সব মেনু ওপেন থাকে কখনো? কোন মেনুগুলো ওপেন থাকবে? যেগুলো মাদার মেনু, ওই যে হোম, এই যে হোম, ওয়েব ডিজাইন, কন্টেন্ট, কন্টাক্ট, এগুলো থাকবে না? বাকি ভিতরের সাবমেনুগুলো তো হিডেন থাকবে। তাহলে আমাকে বলতে হবে যে লিস্ট আইটেমের আন্ডারে যদি কোনো সাবমেনু থাকে, সেগুলোকে ডিসপ্লে নান করে দাও। এ কথার মানেটা তার মানে কি, লিস্ট আইটেমের আন্ডারের আনঅর্ডার লিস্ট, এটাও তো আনঅর্ডার লিস্ট, কিন্তু এটা কি লিস্ট আইটেমের মধ্যে? না, এইটা হচ্ছে লিস্ট আইটেমের মধ্যে। তার মানে এটা হচ্ছে ভিতরের দিকের মেনু, তার মানে এটা হচ্ছে সাব মেনু। সাব মেনুর কথা বলছি, সেগুলোকে আমি ডিসপ্লে নান করে দেওয়া মানে হচ্ছে সাব মেনু গন, শুধু প্যারেন্ট মেনুগুলো রয়ে গেল। এভাবেই তো বাই ডিফল্ট থাকে, তাই না? আচ্ছা, এরপর আমরা আস্তে আস্তে সামনের দিকে চলে যাই। এখানে গিয়ে আমরা, আচ্ছা এটার ওয়ার্ড র্যাপটা আমরা একটু খুলে ফেলি, সুবিধা হবে। হ্যাঁ, এবার আমরা বলছি কি, যে আনঅর্ডার্ড লিস্টের আন্ডারে যত লিস্ট আইটেম আছে, তার আন্ডারে যত অ্যাঙ্কর আছে, সেই অ্যাঙ্করগুলোকে এবার যেটাকে ক্লিক করব ওগুলোকে আমরা ডিজাইন করব, সেগুলোকে এই ডিজাইনটা দাও। তা এবার বোঝার চেষ্টা করি আনঅর্ডার্ড লিস্ট কারা। এটাও আনঅর্ডার্ড লিস্ট, এটাও আনঅর্ডার্ড লিস্ট, রাইট? এবার কি হলো, আনঅর্ডার্ড লিস্টের আন্ডারে যত লিস্ট আইটেম আছে, এই আনঅর্ডার্ড লিস্টের আন্ডারে এটা লিস্ট আইটেম, এই আনঅর্ডার লিস্টের মধ্যে এটাও লিস্ট আইটেম। তার মানে যেই আইটেমগুলোকে আমরা ক্লিক করি সেগুলোর কথা বলা হচ্ছে, রাইট? তার মধ্যে র্যাঙ্কর মানে হচ্ছে যাকে আমরা ক্লিক করব, ওই যে বাটনগুলো, ওগুলো, সেটাকে আমরা এবার ডিসপ্লে ব্লক বললাম এবং ব্যাকগ্রাউন্ডে একটা কালো কালার দিলাম। এটা হচ্ছে উপরে আমরা কি দিয়েছিলাম, বর্ডারের কালার ব্ল্যাক, যার কারণে কিন্তু এই যে চারপাশে ব্ল্যাক আসছে। কিন্তু এবার আমরা বলছি যে ব্যাকগ্রাউন্ডে কালো কালার বসাও, ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড না, আসলে এখানে ব্যাকগ্রাউন্ড কালার হবে। হ্যাঁ, ওই ব্যাকগ্রাউন্ড লিখলেও শুধু কালারই চলে আসে, এই জন্য কালার চলে আসছে। আর প্যাডিং দিয়েছি, চারপাশে একটা প্যাডিং দিয়েছি, রাইট? এই প্যাডিংটা এভাবে চারটা একসাথে লেখার মানেটা কি কেউ বলতে পারবেন? ক্লকওয়াইজ, সোজা কথা, ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে, উপরে ডানে
নিচে বামে, ঠিক আছে? সো ওইভাবেই কিন্তু সিকোয়েন্সে এখানে লেখা, প্যাডিংটা উপরে হবে, ডানে হবে, নিচে হবে, বামে হবে, রাইট? এবার আসলো হচ্ছে টেক্সট ডেকোরেশন নান। এই যে যেগুলোকে ক্লিক করব ওগুলো তো অ্যাঙ্কর, এগুলো মেনু। তাই এর আবার যদি আন্ডারস্কোর থাকে, অ্যাঙ্কর দিলে তো নিচে আবার একটা আন্ডারলাইন আসে, সেটা একটা বদখত দেখতে হবে না? সেটাকে আমরা নান করে দিলাম। আর হোয়াইট স্পেস নো র্যাপ করে দিলাম। এই নো র্যাপ আমি পরে বোঝাচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালারে একটা কালার দিলাম। আসেন আমরা একটু দেখি কি ঘটনা হয়। এগুলো এরকম ব্ল্যাক হয়ে গেল, ঠিক আছে? কারণ কেন ব্ল্যাক হলো? এই যে আমি ব্যাকগ্রাউন্ড কালার এখানে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, আর প্যাডিং দিয়েছি বলে কিন্তু এই যে পাশে পাশে ফাঁকা জায়গা তৈরি হয়েছে, রাইট? উপরে নিচে। আচ্ছা, এই প্যাডিং আপনি আপনার ইচ্ছা মতো দেবেন। এবার দেখেন, এবার বললাম যে আনঅর্ডার্ড লিস্টের কোনো একটা লিস্ট আইটেমের উপরের অ্যাঙ্করে যখন হোভার করব, হোভার মনে আছে? আনঅর্ডার্ড লিস্টের কোনো একটা লিস্ট আইটেম, অর্থাৎ এইগুলো তার অ্যাঙ্কর, মানে এরা যদি এর উপর হোভার করি, তার মানে এই যে এগুলোর উপরে যদি আমরা হোভার করি, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে এটা। তার মানে যখন মাউসটা নিয়ে যাব তখন আরেক কালার দেখাবে। কি কালার কে জানে, নীল মনে হয়, রাইট? ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, ক্লিয়ার? ওকে, ভেরি গুড। এবার আমরা চলে যাই নেক্সটে। এবার বলা হচ্ছে লিস্ট আইটেমে হোভার করার পর যেসব আনঅর্ডার্ড লিস্ট আসবে, এই কথাটার মানেটা কিন্তু অন্যরকম। লিস্ট আইটেমে আগে হোভার করতে হবে, হোভার করার পর যে আনঅর্ডার্ড লিস্ট আসবে সেই আনঅর্ডার্ড লিস্টকে এই ডিজাইনটা দাও। আমরা প্রত্যেকটা যেটাকেই আমরা হোভার করছি তাকে কিন্তু ব্লক বলছি। ব্লক বলার কারণই হচ্ছে এগুলো তো একটা মেনু, তাই না? সো লিস্ট আইটেম কোথায়? এবার এই যে লিস্ট আইটেম, তার উপর হোভার করলে আনঅর্ডার্ড লিস্ট আসবে, এটা কি এখানে প্রযোজ্য? এর আন্ডারে কি এই যে 15 নম্বরে যে লিস্ট আইটেম আছে, এর আন্ডারে কি কোনো আনঅর্ডার লিস্ট আছে? নাই তো। এইটাতে আছে, 16 নম্বরে আছে, আছে না? মানে ওয়েব ডিজাইনের আন্ডারে আছে। এখানে যখন আমি হোভার করব, তার আন্ডারে যে আনঅর্ডার্ড লিস্ট, এই যে এইটা ব্লক হবে। এইবার আপনি একটু খেয়াল করেন, আপনি কিন্তু 5 নাম্বার লাইনে বলে আসছেন লিস্ট আইটেমের আনঅর্ডার্ড লিস্ট সব ডিসপ্লে নান থাকবে। আবার আপনি 8 নাম্বার লাইনে এসে বলতেছেন যে লিস্ট আইটেমের হোভার করলে আনঅর্ডার্ড লিস্টকে ব্লক করে দাও। এ কথার মানে কি? এ কথার মানে হচ্ছে প্রথমে আপনি বাই ডিফল্টে লিস্ট আইটেমের এইগুলোকে ডিসপ্লে নান মানে হিডেন করে রাখতেছেন। আবার বলছেন যে এই লিস্ট আইটেমগুলোতে যদি আপনি মাউস হোভার করেন তখন আনঅর্ডার লিস্টগুলোকে হিডেন থেকে ব্লক অবস্থায় নিয়ে আসতেছেন, অর্থাৎ ভিজিবল অবস্থায় নিয়ে আসছেন। ক্লিয়ার? তাহলে এবার কি ঘটনা ঘটবে? এবার যখন আমি ক্লিক করব তখন ভিজিবল হবে, ক্লিক করলে ভিজিবল হবে। সেই কথাই কিন্তু এখানে বলা আছে। এখানে বলা আছে আগে এটাকে ইনভিজিবল করো, আর এখানে বলা হচ্ছে যে ডিসপ্লে ব্লক করে দাও, নান থেকে ব্লক করো। ক্লিয়ার? কখন? যখন আনঅর্ডার লিস্টে আমি হোভার করছি, মাউস নিচ্ছি। সহজ কনসেপ্ট, এটাই কিন্তু সাবমেনুর কনসেপ্ট, আর কিচ্ছু না। এখানেই আসল কনসেপ্ট। এবার গিয়ে আপনি এবার বলেছেন যে যে লিস্ট আইটেমের আন্ডারে হোভার করেছি তার অ্যাঙ্করগুলোকে ব্যাকগ্রাউন্ড কালার দাও। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিয়েছে, এই যে এগুলোকে কালার করে দিয়েছে। এগুলো কালার কেন করেছে? নিচের এগুলোকে কালার করার কারণ হচ্ছে এগুলো তো কালো কালারের, আর তার সাবমেনু যদি কালো কালারের হয় ব্যাপারটা কেমন একটা না? সো একটু রিভার্স কালার দিল। তারপরে এবার কি বলছে দেখেন, লিস্ট আইটেমে হোভার করলাম, তার মানে কি এটাতে হোভার করলাম, তার আন্ডারে যত লিস্ট আইটেম আছে, তাহলে লিস্ট আইটেমে হোভার করার পর লিস্ট আইটেম আসতে পারে এখানে, এই যে এটা। তার অ্যাঙ্করে যখন আমি হোভার করব, অর্থাৎ এগুলোকে যখন হোভার করব তখন ব্যাকগ্রাউন্ড কালার কালো করে দাও। মানে কি, এবার ওই নীলগুলোর উপরে যখন আমি আঙ্গুল নিয়ে যাব তখন ওগুলো আবার কালো হয়ে যাবে। কারণ সব যদি এরকম নীল হয় তো মুশকিল। আমি যখন নিয়ে যাব এবার এটা কালো হবে, নিয়ে গেলে কালো হবে। ক্লিয়ার? হ্যাঁ। এইবার আসেন নেক্সটে। এখানে বলা হয়েছে যে এই মেনুর আন্ডারে যত আনঅর্ডার লিস্ট আছে, তার আন্ডারে যত লিস্ট আইটেম আছে অর্থাৎ এগুলো, তার আন্ডারে আবার যত আনঅর্ডার লিস্ট আছে এগুলো, তার আন্ডারে যত লিস্ট আইটেম আছে অর্থাৎ এগুলো। এটা ছাড়া তো ধরার উপায় নেই, তাহলে তো আমার সব জায়গায় ক্লাস বসাতে হবে, তাই না? তো সেগুলোর বর্ডার টপ 0 পিক্সেল করে দাও। কেন টপ 0 পিক্সেল করা লেগেছে জানেন? দেখেন,
একটু জিনিস ভালো করে খেয়াল করেন, জাভাস্ক্রিপ্ট, সিএসএস, এইচটিএমএল, এই তিনটার ভিতরের ফাঁকের সংখ্যা একটু বড় না? এই যে ওয়েব ডিজাইন এবং এইচটিএমএল এর মাঝখানের ফাঁকটা খেয়াল করেন, এই জায়গার ফাঁকটা আর এই জায়গার ফাঁকটা, নিচেরগুলোর ফাঁকগুলো একটু বেশি বড় না? কিন্তু সেই তুলনায় এখানকার ফাঁকটা একটু ছোট না? কারণটা কি? কারণ এখানে এর চারপাশে একটা গ্যাপ আছে, বর্ডার আছে, এর চারপাশেও বর্ডার আছে। এখানে যেটা সমস্যা হয়েছে, জাভাস্ক্রিপ্টেরও একটা বর্ডার আছে, এরও একটা বর্ডার আছে, ডবল বর্ডার পড়ে গেছে। ডবল বর্ডার পড়ে গিয়ে এই জায়গার গ্যাপ বেশি বড় হয়ে গেছে। তাহলে একটা একটা করে যদি আমি গ্যাপ কমিয়ে দিই, তাহলে জিনিসটা আমার দেখতে সুন্দর হবে। এই জন্য আমি টপের বর্ডারটা নাই করে দিয়েছি। আমরা কি করেছি, বলেছি যে বর্ডার টপ নাই করে দাও এবং প্রস্থ 100% করে দাও। কার প্রস্থ? এই যে এর প্রস্থ। কেন প্রস্থ 100% করা লাগতেছে? কারণ এর প্রস্থ কতটুকু পেয়েছে? ডিসপ্লে ব্লক বলেছিলাম না, তো যতটুকু জায়গা ততটুকু পেয়েছে। ডিসপ্লে ব্লক মানে তো ওটা স্প্যান হয়ে গেছে, আসলে স্প্যান ট্যাগ হয়ে গেছে না? সো আলটিমেটলি এতটুকু জায়গা পেয়েছে। এটাকে এখন উইথ 100% বলা মানে কি পুরো পেজ জুড়ে নেবেন? না, এটা একটা চাইল্ড ট্যাগ, এর আন্ডারে বসছে। তাহলে এ যতটুকু জায়গা ততটুকু জায়গা পর্যন্ত আসবে, তার মানে এই পর্যন্ত আসবে, রাইট? এটাও এই পর্যন্ত আসবে, রাইট? তাহলে দেখেন, এটা প্রস্থ 100% বললে কি হবে? এবার দেখেন, এবার কিন্তু পুরোটা জুড়ে হয়েছে, রাইট? ক্লিয়ার? এখন দেখেন, এইখানে যে একটা জিনিস বলেছিলাম না, হোয়াইট স্পেস নো র্যাপ, এইটা নো র্যাপ মানে কি? র্যাপ করো না। এইটাকে যদি আমি তুলে ফেলি, তাহলে কি ঘটনা হবে দেখেন। এই যে দেখছেন, জুমলা 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 চলছে চলছে চলছে, এবার দেখেন উইথ বরাবর হয়েছে। কারণ এখন আর র্যাপ করার কথা নো র্যাপ বলে দিনি, যে র্যাপ করো না এটা বলিনি, তার মানে ও র্যাপ করেছে বাই ডিফল্ট। কিন্তু চাইল্ড ট্যাগটা কার প্রস্থ পায়? প্যারেন্ট ট্যাগের প্রস্থ পায়। তার মানে এটা হবে ততটুকুই প্রশস্তের যতটুকু তার প্যারেন্ট। কিন্তু আমি যদি বলে দিই যে না, র্যাপ করো না, তার মানে কি এখানে আর র্যাপিং হবে না, ভেঙে চলে যাবে, প্রস্থ মানবে না। ক্লিয়ার? তো এটা খুব ঠান্ডা মাথায় বাসায় বসে বসে এটাকে খুব সুন্দরভাবে আপনারা দেখবেন, অবজার্ভ করবেন এবং নিজেরা একটা মেনু বানাবেন, যেটা আপনাদের নেক্সট উইকের অ্যাসাইনমেন্ট। এবং এই কোডটা অপটিমাইজ করা না, এটাকে অপটিমাইজ করবেন, ঠিক আছে? কাজ আসলে দুইটা, এটার মধ্যে টাস্ক দুইটা। একটা হচ্ছে নিজে একটা মেনু বানাবেন, খুব সুন্দর মেনু বানাবেন। প্লিজ কোনো খ্যাত কালার এটার মতো ইউজ করবেন না, সুন্দর কালার ব্যবহার করবেন, কালার কম্বিনেশন সুন্দরভাবে, রাউন্ড শেপ টেপ দেবেন, স্মুথ এজ দেবেন, সুন্দর ফন্ট ব্যবহার করবেন, যা মনে যায়। এখন তো ফন্ট করাও জানেন, এটার উপর যা ইচ্ছা তাই করেন আপনি। কালার সিলেক্ট করার জন্য কিছু আছে? কালার পিকার, হ্যাঁ, আপনার ওই যে ইভেন অনেক আইডিতেও আছে, বাট আমি সাবলাইম কখনো কেন সাপোর্ট করি না জানেন? একটু অ্যাডভান্স লেভেলে গিয়ে ইউনিকোড নিয়ে কাজ করতে গেলে সমস্যায় পড়ে যাবেন। বাংলা কিন্তু ওতে লেখা যায় না, ইউনিকোড সাপোর্ট করে না, নোটপ্যাড প্লাস প্লাস সাপোর্ট করে। সার্ভার নিয়ে কাজ করা যায় নোটপ্যাড প্লাস প্লাসে, ওর আবার পেইড ভার্সন আছে। সাবলাইম হ্যাঁ পেইড ইউজ করলে আবার সুবিধা আছে, কিন্তু পেইড ইউজ করতে যাবো কি করে, কি দরকার আমার? সেই জন্য নোটপ্যাড ইউজ করা ভালো। কালারের জন্য আপনার ফটোশপ আছে, নতুবা কালার পিকার আছে, colorpicker.com, এক্সটেনশনও আছে, সবই আছে আসলে। এই colorpicker.com এ গেলেও আপনি কালার পিক করতে পারবেন। এই যে দেখেন, দেখেছেন, যে কোনো জায়গার প্রচুর কালার রয়েছে। সো আপনি জাস্ট এখান থেকে এটা কপি করে নিয়ে নেন, হ্যাঁ, সব রকমই রয়েছে। ওকে, সো colorpicker.com, colorpicker.com। ও আপনার এক্সটেনশন কেন? আপনি যদি এখানে ইন্সপেক্ট এলিমেন্টও দেন, ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে এই যে এখানে কালার দেখতে পাচ্ছেন না, এখানে ক্লিক করলেও আপনার কালার পিকার আসে। সো সব জায়গা থেকেই করতে পারবেন। এক্সটেনশন তো আছেই গুগল ক্রোমের। আমি তো আর গত সপ্তাহে আপনাদের অ্যাসাইনমেন্ট দিইনি এই ভয়ে যে আপনারা এক্সটেনশন দেখিয়েছি, এক সপ্তাহ এক্সটেনশনই খালি দেখবেন, ক্রোমের এক্সটেনশন। আচ্ছা, যাই হোক, আপনাদের তাহলে অ্যাসাইনমেন্ট যেটা থাকছে সেটা হচ্ছে যে এই কোডটা প্রথমত অপটিমাইজড না, এটাকে আরেকটু অপটিমাইজড করতে হবে। সো অপটিমাইজেশন কি করলেন সেটা আমি দেখব, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে এইখানে একটা মেনু করা আছে, এই মেনু হবে না, আমি আপনাদেরকে একটা মেনু এবং সাব মেনু লিখে দেব, লিখে ওইটা আমি তুলে দেবো আজকে, দিয়ে লিঙ্ক শেয়ার করে মেসেজও দিয়ে দেবো। দেখবেন ওইটা আপনারা একটু মেসেজ টেসেজ করেন কষ্ট করে আর কি, হ্যাঁ। ওখানে দেখবেন যে বলে দেব যে কি মেনু আর সাব মেনুর এগেনস্টে আপনাকে মেনুটা বানাতে হবে।
আর ডিজাইন আপনাদের মনের উপর ছেড়ে দিলাম, মানে এটা তো আমার বলে দেওয়ার জিনিস না, আপনাদের ক্রিয়েটিভিটি আমি দেখতে চাই, আদারওয়াইজ তো বুঝবো না যে কাকে গাইডলাইন দিতে হবে। এটা টোটালি ক্রিয়েটিভিটির ব্যাপার। আর ডিজাইন এখন যদি বলেন স্যার ডিজাইন ক্রিয়েটিভিটি কিভাবে নিজের এনহ্যান্স করব, রবীন্দ্রনাথ তো আর পেট থেকে কবিতা শিখে আসেনি, তারা প্রচুর স্টাডি করেছে, তারাও হাজার হাজার কবিতা পড়েছে। তা আপনাকে কি করতে হবে, হাজার হাজার মেনু দেখেন, হাজার হাজার ওয়েবসাইট দেখেন, তখনই না কনসেপ্ট হবে কোন কালারের সাথে কোন কালার যায়, কোন কালারের উপর কোন কালার বসে। না শিখলে কখনো হবে না, দেখতে হবে। এ কেউ টিচার কখনো মুখস্থ করে দিতে পারবে না, কালার সেন্স মুখস্থ করানোর জিনিস না। কিন্তু আমি বড় জোর বেসিক কথা বলে দিতে পারি, ওটা একটা গ্রাফিক্সের কোর্সেও সবাই বলবে কি, লাইটের উপর ডার্ক ভালো যায়, ডার্কের উপর লাইট ভালো যায়, হ্যাঁ কোনটার সাথে কোন কন্ট্রাস্টে কিভাবে যায়, কর্পোরেট কালার বলে কিছু কনসেপ্ট রয়েছে, যেরকম যে আবার ডিজাইন হায়ারার্কির কিছু কনসেপ্ট রয়েছে, ইউএক্স এ আমি দেখাই এগুলা। যেরকম দেখেছেন আপনি স্ট্যান্ডার্ড চার্টারদের, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বিল্ডিং দেখেছেন, ওদের বিল্ডিং থেকে শুরু করে লোগো থেকে শুরু করে সমস্ত কিছুতে ওদের এক কালার, দুই কালারের ব্যবহার 60-40-তে সেম ভাবে দেখেন ইউজ করেছেন। দেখেন নীল বেশি সবুজ কম, এই কত পার্সেন্ট ইউজ করছে, এটা ওরা বিল্ডিং থেকে শুরু করে সব জায়গায় একই ইউজ করে, কিন্তু সমস্ত কিছুতে কেক থেকে শুরু করে সবকিছুই। কারণ কি, কালার গাইডলাইন ফলো করছে। মানুষের চোখের মধ্যে এই নীল এবং এই সবুজের কম্বিনেশন কেমন ভাবে ঢুকিয়ে দিচ্ছে, অন্য কোনো প্রোডাক্টও যদি এই রং করে লোকজন মনে করবে আরে স্ট্যান্ডার্ড চার্টার্ডের নাকি। এটা আসলে ব্র্যান্ড ক্রিয়েট করা, কিন্তু হ্যাঁ ব্র্যান্ড ইমপ্রেশন মানুষের মনের মধ্যে তৈরি করা। সো এগুলো কর্পোরেট কালার্স। মাইক্রোসফটের দেখেছেন 4 কালারের খুব সুন্দর কম্বিনেশন যেটা থাকে মাইক্রোসফটের লোগোতে, দেখবেন যে সাধারণত 2 থেকে 3 কালারের মধ্যেই বেশিরভাগ কর্পোরেট লোগোগুলো হয়। তো এরকম সুন্দর কালার পিক করে সুন্দরভাবে মেনুটাকে বানাবেন, ঠিক আছে? আমি অ্যাসাইনমেন্ট ডিটেলস আপনাদেরকে আজকে রাতেই তুলে দেব, তুলে দিয়েই যাব আজকে বাসায়। কালকে তো ক্লাস নোট পেয়েছেন, কোডও পেয়েছেন, সবই পেয়েছেন, সব কিন্তু তুলে দিয়েছি কালকেই সাথে সাথে। আচ্ছা ঠিক আছে, সো আমরা মেনু দেখলাম। আচ্ছা এবার আমরা একটু আউটলাইন দেখব। সো আমরা বর্ডার দেখেছি, বর্ডার কাকে বলে বলেন তো? ধরেন আপনি একটা ডিভ ট্যাগ আঁকলেন এইখানে, এর মধ্যে এবার আপনি ধরেন লিখছেন যে হ্যালো হাউ আর ইউ, আই এম ফাইন, আই গেট লস্ট। তো ধরেন আপনি এই কথাটা এখানে লিখেছেন। এবার তাহলে কি হলো, আর আপনার পেজ হচ্ছে ধরেন এরকম, আপনি হয়তো উপরে একটু ফাঁকা দিয়েছেন। এবার এই যে এইখানে একটা ফাঁকা জায়গা আছে না কন্টেন্টের সাথে লেখার বা ইমেজের, এটা কি প্যাডিং? আপনার পেজের সাথে যে গ্যাপটা তৈরি করেছেন সেটা মার্জিন, হয়তো আপনি প্যাডিংও দিতে পারেন, হু নোজ, বাট জেনারেলি ডিফল্টভাবে আমরা মার্জিন দিই। এবার কি হয়েছে, আপনি এই যে এইখানে যে এই যে এতটুকু, এটা কিন্তু আপনার বর্ডার, কিন্তু বর্ডারেরও বাইরে গিয়ে যদি আপনি এখান থেকে একটা লাইন টানেন, সেটা হচ্ছে আউটলাইন। বুঝতে পেরেছেন? তাহলে প্যাডিং, মার্জিন, বর্ডার, আউটলাইন সবগুলো আমরা বুঝতে পারলাম। আচ্ছা আসেন এবার আউটলাইন কিভাবে আঁকতে হয় সেটা আমরা একটু দেখি। দেখেন এখানে একটা আউটলাইন আছে, দেখে মনে হচ্ছে আসলে বর্ডারই মনে হয়, কিন্তু যেহেতু বর্ডার আউটলাইন পরপর হয় এই জন্য বোঝা যায় না যে কোনটা আউটলাইনের কোনটা বর্ডার। কোড দেখলে আপনি বুঝতে পারবেন ইনস্পেক্ট এলিমেন্ট দিয়ে যে এটা আউটলাইন কিনা। দেখেন পি ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, প্যারাগ্রাফের উপরে নিচে একটু ফাঁকা জায়গা থাকে, আমরা দেখতেই পাচ্ছি, আমরা জানি ওটা আসলে কি, ওটা আসলে একটা উপরে নিচে কি থাকে বলেন তো, মার্জিন থাকে, রাইট? সো একটা মার্জিন এরিয়া থাকে। এখন যেটা হচ্ছে যে এখানে দেখেন আউটলাইন রয়েছে, কি কি আউটলাইনের প্যারামিটার বলা আছে দেখতে পাচ্ছেন? এখানে বলা আছে আউটলাইন স্টাইল সলিড। সলিড না থাকলে কি হতো, বর্ডারই তো হতো না, বর্ডারের টাইপই বলিনি, কি করে বর্ডার আসবে? 1 পিক্সেল যদি না বলতাম
তবুও কিন্তু বর্ডার আসে, কারণ কিছু না বলা মানে ডিফল্ট 1 পিক্সেল। আচ্ছা, কালার যদি না বলতাম তাহলে ব্ল্যাক কালার আসবে, কারণ ডিফল্ট কালার হচ্ছে ব্ল্যাক। তার মানে ডিফল্ট ডিজাইন কিন্তু আসলে 1 পিক্সেল ব্ল্যাক। এটা বর্ডারের ক্ষেত্রেও প্রযোজ্য, এটা আউটলাইনের ক্ষেত্রেও প্রযোজ্য। তার মানে ম্যান্ডেটরি প্যারামিটার কোনটা বলেন তো? আউটলাইন স্টাইল বা বর্ডার স্টাইল। বর্ডার স্টাইল বা আউটলাইন স্টাইল হচ্ছে ম্যান্ডেটরি প্যারামিটার, যেটা ছাড়া বর্ডার বা আউটলাইন আসবে না। আচ্ছা, এও কিন্তু ভাই প্রশ্ন আসে যে বর্ডারের ম্যান্ডেটরি প্যারামিটার কোনটা। ছোট ছোট কোয়েশ্চেন জিজ্ঞেস করবেন, এত সিলি প্রশ্ন করবেন, দেখবেন যে আপনি হাসছেন কিন্তু উত্তর দিতে পারছেন না, কারণ আপনি জানেন না। ঠিক আছে, সো এটা ইম্পর্টেন্ট একটা জিনিস। যাই হোক, এখন তাহলে আমরা আউটলাইন স্টাইল, এখানে তো একই কথা আমরা জানি অলরেডি। এখন এটা কিভাবে বিভিন্ন রকম হতে পারে, হ্যাঁ দেখেন, ড্যাশড হতে পারে, এরকম ড্যাশ 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 দিয়ে, আবার ডটেড হতে পারে, সলিড তো বললামই, ডবল হতে পারে, এরকম ডবল লাইন, ঠিক আছে। এটা তো আপনার ডিজাইনে যখন যেখানে যা দরকার হবে। আউটসেট হতে পারে। আউটসেট কি জিনিস বলেন তো? বাইরের দিকে, এটা আসলে বোঝা যাচ্ছে না এভাবে, এটাকে আমি 10 পিক্সেল করে দিই, 15 পিক্সেল করে দিই, তাহলে বুঝতে পারবেন। এবার বুঝতে পারছেন? দেখেন এই জায়গায় একটা, ও আপনাদের তো সবই একরকম মনে হচ্ছে, মুশকিল। হ্যাঁ, এবার বোঝা যায়, এইবার বোঝা যাচ্ছে, রাইট? ঢালের মতো একটা তৈরি হয়েছে না? সো এটা হচ্ছে আউটলাইন, ঠিক আছে, আউটসেট। এবার ইনসেট দেখেন কিরকম, এটা ঢাল কিন্তু ছিল বাইরের দিকে, দেখেছেন? একটা হচ্ছে ভিতরের দিকে আর একটা হচ্ছে বাইরের দিকে, আউটসেটটা বাইরের দিকে, ইনসেটটা ভিতরের দিকে, ঠিক আছে। সো এরকম ভাবে চাইলে আপনারা স্টাইল করতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে একটু ওই ইয়েটা একটু বড় করতে হবে। বাই দ্য ওয়ে, আপনাদের স্ক্রিন কেটে যায় দেখি, এটা তো আপনারা আগে বলেননি, তো আমি ঠিক করে রাখতে পারতাম। কতটুকু কেটে যায়? বেশ অনেকটা কেটে যায়, স্টার্ট মেনু থেকে শুরু করে, ও বাপরে অনেক জায়গা। ঠিক আছে, আমি দেখি ওদেরকে বলে রাখবো, ব্রেকে বলছি আমি, দাঁড়ান। তো আমরা এ পর্যন্ত দেখলাম 35, 36, ঝাপসা আসে নাকি? ঝাপসা আসলে আপনারা একটা কাজ করতে পারেন, সামনের দিকে দুটো লাইট নিভিয়ে দিলে ইয়ে হবে আর কি। পেছনে লাইট নিভিয়ে না, ঘুমাই গেলে বুঝতে পারবো না। আপনারা যেরকম চুপচাপ থাকেন, শেষে পরে বললেন যে স্যার আমার তো চোখ প্রবলেম হয়ে গেছে, চোখে কিছু দেখতে পাচ্ছি না 40টা ক্লাস করার পর। এটা আগে বলবেন সমস্যা হলে। যাই হোক, দেখেন এখানে একটা কোড দেখানো হয়েছে, আইকন রয়েছে। অত সুন্দর না, কারণ এটা উদাহরণ দেখানো হয়েছে এমনি। এটা বিভিন্ন আপনারা সুন্দর ফন্ট ইউজ করবেন, সুন্দর এলিমেন্ট ইউজ করবেন। আসল হচ্ছে কোডটা শেখা। দেখেন কি করা হয়েছে, আসলে এখানে যেটা করা হয়েছে, কোনো একটা মেনু বানানো হয়েছে। মেনু বানানোর পর আমি যদি চাই প্রত্যেকটার আগে একটা কমন আইকন বসিয়ে দেবো, একটা লাইনের কোড লিখে সেটা বসিয়ে দেওয়া সম্ভব। এটাকে সুডো প্রিফিক্স বলা হয় বা পোস্টফিক্স বলা হয়। হ্যাঁ, তো এই সুডো কোডগুলো আমরা দেখবো একটু পরে, দেখাই। তো এটা আপনি যে কোনো কালার, যে কোনো ফন্ট, যে কোনো আইকনই ব্যবহার করতে পারেন। আমরা একটু দেখি কিভাবে করা হয়েছে। সে একই জিনিস, যেভাবেই মেনু বানান না কেন, আলটিমেটলি একটা আনঅর্ডার লিস্টই বানাতে হবে এবং একটা লিস্ট আইটেম বানাতে হচ্ছে, রাইট? এটা তো কমন কথা, চোখ বুঝেই কাজ করবেন। তারপরে এবার এসে দেখেন এখানে কি করেছেন, ঘুরে ফিরে কিন্তু সব জায়গায় এইটুক কাজ আমরা করছি। আনঅর্ডার্ড লিস্টের লিস্ট স্টাইল নান, মার্জিন প্যাডিং 0, সব জায়গায় মেনুকে নিয়ে কাজ করতে গেলে এইটুক আমরা করেই ফেলছি আগে, মানে মেনু বানাতে গেলে এটা কমন। এরপরে সে কি করেছেন দেখেন, তারপরে আপনি বলেছেন যে লিস্ট আইটেম যেগুলো আছে মানে এইগুলা, এর ফ্লোট লেফট, অর্থাৎ একটা একটার পাশে বসাও এবং ফন্ট সাইজ একটু বাড়িয়ে দাও। একটা আরেকটার পাশে বসিয়ে ফেলেছি, রাইট? তারপরে কি করেছি, তারপরে বলেছি যে অ্যাঙ্করগুলো আছে, অ্যাঙ্কর মানে কি, এই যে ভিতরের বাটন যেগুলো আমি ক্লিক করব আসলে লিঙ্ক, হ্যাঁ, সেগুলো ডিসপ্লে ব্লক করে দাও এবং উইথ মানে প্রস্থ একটু একটা সাইজ করে দাও, একটু বাড়িয়ে দাও আর কি। ব্যাকগ্রাউন্ডে একটা কালার দাও আর টেক্সট ডেকোরেশন আন্ডার স্কোর রেখো না, এই যে আন্ডার স্কোর রেখো না, মেনুতে তো আর আন্ডার স্কোর থাকতে পারে না। তা আমরা একটু বড় সাইজ করলাম, প্রত্যেকটাই প্রস্থ পেয়েছে, যার জন্য একটু বড় বড় হয়েছে।
এখন এই ব্যাকগ্রাউন্ডকে আপনি সুন্দর করেন, বর্ডার রেডিয়াস দেন, আপনি অনেক কিছুই করতে পারেন, তাই না? আপনি তো এখানে এরকমও করে দিতে পারেন, তাই না? অনেক কিছুই করতে পারেন, মানে করলে অনেক কিছু করা যায়, ইট ডিপেন্ডস। আচ্ছা, এবার দেখেন আসল সুডোর কাজটা আমরা এখানে করেছি। আমরা এখানে বলেছি এ অ্যাঙ্কর ট্যাগের বিফোর, আগে, এই কোলন কোলন, এখানে আবার ভুল করবেন না, লিঙ্কে কিন্তু ওই লিঙ্কে হোভার ওটা কিন্তু একটা কোলন, আর এখানে কিন্তু দুটো, এটা হচ্ছে সুডো কোড। এখানে একটা বলার পর আপনি বলেছেন যে আগে বসাচ্ছেন কোনো একটা কন্টেন্টকে, ইউআরএল এ বলে দিয়েছেন কোনো একটা প্লে বাটনকে। সো প্লে বাটনকে আপনি অ্যাঙ্কর ট্যাগের আগে বসাচ্ছেন, এটাও অ্যাঙ্কর, এটাও অ্যাঙ্কর, এটাও অ্যাঙ্কর, এটাও অ্যাঙ্কর, না, প্রত্যেকটা অ্যাঙ্করের আগে একটা করে আপনি বাটন বসিয়ে দিচ্ছেন, সোজা কথা, শেষ। ঠিক আছে? সো তার মানে দেখেন এক লাইনে কিন্তু আপনি সবগুলোকে বসিয়ে দিতে পারছেন। ভার্টিক্যাল অ্যালাইন মিডিল মানে হচ্ছে মিডিলে আসলে বসানো। ভার্টিক্যাল অ্যালাইন আমরা পরে দেখবো, এখানে কাজ করবে না। আচ্ছা, ঠিক আছে। সো আমরা এখানকার আসল শেখার বিষয়টা কিন্তু হচ্ছে সুডো। অনেক জায়গাতেই দেখবেন মেনুর পাশে বা যে কোনো কিছুর এরকম একটা সেটের বাম পাশে বা ডান পাশে কোনো একটা আইকন বা কিছু বসানো লাগছে, সেই জায়গাগুলোতে আপনার এই সুডো প্রিফিক্সটা কাজে লাগবে। নেক্সট আরেকটা একটু দেখি, দেখেন এখানে কি করেছি, এটা নেক্সট না মনে হয়, এটা মনে হয় এমনি একটা প্র্যাকটিস করেছিলাম আমি। ও, এটা আসলে লিস্টগুলো কিভাবে আসলে করতে হয় সেটা দেখেন। দেখবেন যে বুটস্ট্র্যাপও কিন্তু কি করেছে, সাইড বার মেনু তৈরি করেছে। সাইড বার মেনু যখন সে তৈরি করেছে তখন কিন্তু আলটিমেটলি ওই যে সেই লিস্ট স্টাইল নান মার্জিন প্যাডিং 0 করে দিয়ে তারপরে জাস্ট ডিসপ্লে অ্যাজ ব্লক করে একটা উইথ বসিয়ে দিয়েছে, এরকম একটা লিস্ট তৈরি হয়ে গেছে। সাইড বার অনেক লিস্ট তৈরি হয় না? আমরা কিন্তু নর্মালি এটা কি করতাম, হয়তো প্যারাগ্রাফের মধ্যে বা স্প্যানের মধ্যে বা যে কোনো কিছুর মধ্যে বসিয়ে হয়তো সাইড বারে লিখেছি, ওটা কিন্তু করার নিয়ম না। সবসময় কিন্তু সাইড বারে এরকম মেনু বসালেও, ধরেন আপনি যদি এখানে প্যাডিংও দেন, একটু প্যাডিং দিয়েও যদি জিনিসটাকে তৈরি করেন, সো এই এরকম ধরনের মেনু ব্লক যদি আপনি সাইড বারে রাখেন, সেটা কিন্তু এইভাবে লিস্ট আইটেম দিয়েই করতে হবে। দিস ইজ দ্য রুল। সাইড বারে যদি কোনো সাইড মেনু বসাতে হয়, আপনাকে এটা এরকম লিস্ট আইটেম করে সেটার এই লিস্ট স্টাইল নান করে তারপরে অ্যাঙ্করগুলোকে ডিসপ্লে অ্যাজ ব্লক বলে তারপরে আপনি যা ডিজাইন দিলেন দিলেন। ঠিক আছে? টেক্সট ডেকোরেশন নান করে দেন, যা ইচ্ছা তাই করতে পারেন। ঠিক আছে? এই ডিজাইন এখন আপনার ইচ্ছার ব্যাপার। এখানে আবার আপনাকে সেই পজিশন, ব্যাকগ্রাউন্ড পজিশন চেঞ্জ করাতে হবে। তো এটা এভাবে হবে না, ওটাকে আপনাকে ব্যাকগ্রাউন্ড পজিশন করে করে আর কি বসাতে হবে। আপনি বিভিন্নভাবে এটাকে ডিজাইন করতে পারেন। সাইড বার, মেনু বার যেগুলো আমরা বানাই, হ্যাঁ, ওগুলো আমরা সামনে গিয়ে উদাহরণ দেখব। তো এটা হচ্ছে সাইড বার মেনুর একটা উদাহরণ ছিল। আচ্ছা, এরপর আমরা একটু চলে আসি প্রিন্টে। এই জিনিসটা আপনাদের লাগবে সফটওয়্যার ইঞ্জিনে, সফটওয়্যার ডেভেলপমেন্ট যখন করবেন তখন গিয়ে। ছোট্ট একটা জিনিস দেখেন, এগুলো খুব ছোট ছোট জিনিস কিন্তু, কারণ আমরা এখনো র কোড শেখাতে আছি, সিএসএস এর, এখনো কাঠামো বা লেআউটে যাই নাই। দেখেন, এটা একটা নর্মাল পেজ, এখানে হ্যালো লেখা রয়েছে, নির্ঝরাজম লেখা রয়েছে। আপনারা জানেন যে রাইট সাইডে ক্লিক করে একটা প্রিন্ট দিলে প্রিন্ট আসে, রাইট? এটা কিন্তু কমান্ড দিয়েও প্রিন্টটা আনা যায়। লোড হতে দিন। এবার দেখেন এখানে গিয়ে দেখতে পাচ্ছেন এটা নীল কালার হয়ে গেছে। কিভাবে নীল কালার হলো? আমার তো এটা কালো কালারের প্রিন্ট, তার মানে কিন্তু নীল কালারে হবে। এটা করা যায় কিভাবে দেখেন, আপনার এই বডি ট্যাগের মধ্যে যা কোডই থাকুক না কেন, সেই কোডের জন্য তো আপনি নিশ্চয়ই কোনো না কোনো একটা ডিজাইন করেছেন। তো আপনি সেটা নর্মালি যদি ডিজাইন করেন তাহলেই হবে। মিডিয়া স্ক্রিন কথাটা লেখা দরকার নেই। মিডিয়া মানে মিডিয়া স্ক্রিন মানে হচ্ছে আমি ব্রাউজারের জন্য আসলে, অর্থাৎ ডিসপ্লে স্ক্রিন, ল্যাপটপের স্ক্রিন, মনিটরের স্ক্রিন, যে কোনো কিছুর স্ক্রিন, মোবাইলের স্ক্রিনের জন্য কোড করছি। এটা বলা আর না বলা কিন্তু এক কথা। আমরা নর্মালি যা কিছু কোড করি তা কিন্তু মিডিয়া স্ক্রিনের জন্যই কোড করছি। ঠিক আছে?
সো এটা জাস্ট এক্সট্রা আমি বলে রেখেছি পার্থক্য বোঝানোর জন্য। এখন আমরা যদি প্রিন্ট মিডিয়ার জন্য কোনো কালার কাস্টমভাবে করতে চাই তাহলে বলতে হবে মিডিয়া প্রিন্ট। তার মানে এটা না বললেও হয় আসলে। আমরা যদি বলি মিডিয়া প্রিন্ট এবং তারপরে যদি আমরা কাস্টম কোনো কোড করি, আমরা এই প্যারাগ্রাফকে কাস্টম ডিজাইন দিয়েছি না, এরকমভাবে যে কোনো কোড বলে দিতে পারবো, তখন কি হবে এই প্রিন্ট মিডিয়ার কোডটা আলাদা হয়ে যাবে। এখন প্রশ্ন হলো লাগে কোথায় এটা? আপনারা দেখেছেন যে ধরেন দোকানে গেছেন, কম্পিউটারে দেখতে পাচ্ছেন যে পজ সফটওয়্যারে আপনি মোবাইল কিনেছেন, তাদের ইনভয়েসটা কিন্তু বড় করে সুন্দরভাবেই দেখাচ্ছে, তো আপনাকে যেটা প্রিন্ট করে বের করে দিয়েছে সেটা একটা অন্যরকম সাদামাটা কালারের, ছোট্ট করে একটা অন্যরকম ফরম্যাটে অন্য কালারে দেওয়া। ওই সেম জিনিসই হয়তো ওই ফরম্যাটে ছোট করে দেওয়া। তার মানে প্রিন্ট মিডিয়ার জন্য কিন্তু ওর ডিজাইনের কোডটা আলাদা, ও কিন্তু এর জন্য আলাদা পেজ বানায়নি, ও জাস্ট প্রিন্ট মিডিয়ার জন্য কোডটা আলাদা করেছে। ও যখন তার মানে স্ক্রিনে দেখছে একই জিনিস, কিন্তু ও যখন প্রিন্ট দিচ্ছে তখন কিন্তু দেখছে আরেকভাবে। কথা বোঝা গেছে? এই প্রিন্ট মিডিয়ার জন্য কোডটা কিন্তু আপনাদেরকে এইভাবে এই মিডিয়া লিখে প্রিন্ট লিখে তার মধ্যে প্রিন্ট মিডিয়াতে আমি কিভাবে দেখাবো সেটার কোডগুলো করতে হবে। ক্লিয়ার? ওকে, এটা আপনাদের পরে গিয়ে কাজে লাগবে যখন ব্যাক এন্ড পার্টে ইনভয়েসিং পার্ট থাকবে তখন। তার সাধারণত স্ক্রিন মিডিয়াতে কি হয়, নর্মালি কিন্তু অনেক কালার থাকে, রং চঙা থাকে। যখন আমরা নর্মাল প্রিন্ট করে কাস্টমারকে ইনভয়েস ধরে দুটো তো সাদা কালো করি, তা আমরা করবো উল্টো কাজ, তাই না? যখন প্রিন্ট করবো সাদা কালোতে করে দেবো, রাইট? না বুঝতে পারলে কিন্তু বলবেন। হ্যাঁ, 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 পজ মেশিনে যখন ওরা প্রিন্ট প্রিভিউ দিয়ে প্রিন্ট করে ওইটা আরো সিম্পলিফাই করে এভাবেই। হুম, এখানে আরো জিনিস আছে, মানে প্রিন্ট হয় সেটা তো একটা বড় ডেফিনেশন হয়ে গেল। সেটা কিভাবে হয়, ধরেন আমরা অ্যাডমিন প্যানেল বানাবো, আমরা যখন প্রজেক্ট করব তখন প্যানেল বানাবো, ওখানে ইনভয়েসের যে পেজটা থাকবে ওখানে একটা বাটন থাকবে, ওইটা আমরা যখন জাভাস্ক্রিপ্ট শিখবো তখন দেখবো যে কিভাবে ক্লিক করলে এরকম রাইট সাইড ক্লিক করে প্রিন্ট না, এক ক্লিক করলেই প্রিন্টের অপশনটা চলে আসে। তখন কি হবে, ওইখানে যে প্রিভিউটা দেখাবে ওইখানে আবার আমাদের এই সিএসএস এর কোড ব্যবহার করতে হবে, তারপরে তো প্রিন্ট দিলে প্রিন্ট হয়ে গেল। ক্লিয়ার? এই হচ্ছে পুরো প্রক্রিয়া আর কি। প্রজেক্টে গিয়ে আরো ভালো বুঝবো। আচ্ছা, এরপর আমরা একটু দেখি ছোট ট্রান্সফর্মের কোড। আচ্ছা, ট্রান্সফর্ম আসলে সেরকম কিছু না, ছোট ছোট জিনিস বাট কাজে লাগে, এটা অনেক জায়গায় দেখবেন। দেখেন আমরা জাস্ট এমনি এখানে উদাহরণস্বরূপ কিছু কিছু ক্লাস ধরেছি, এ ক্লাস ধরেছি, বি ক্লাস ধরেছি, সি ক্লাস ধরেছি, আর ও ক্লাসের কত ব্যবহারই নেই, এটা এমনি ধরা। দেখেন আমরা টেক্সট ট্রান্সফর্ম নামের একটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস বললে কি হয়, সব লেখা আপার কেস হয়ে যায়। আপনারা কখনো পাসপোর্টের ওয়েবসাইটে খেয়াল করেছেন নাম লিখছেন কিন্তু অটোমেটিক সব আপার কেস হয়ে যাচ্ছে? অনেক জায়গায় অ্যাপ্লিকেশন করতে গেলেও তাই হয়, সরকারি অ্যাপ্লিকেশন করতে গেলেও তাই হয়। আচ্ছা, সবকিছু লোয়ার কেস হয়ে যায়। আবার যদি চান ক্যাপিটালাইজ হতে, ক্যাপিটালাইজ মানে কি, প্রথম অক্ষরটা সবসময় বড় হাতের হবে। ঠিক আছে? এটা কিন্তু নেমের ক্ষেত্রে আবার অনেকে করে, কারণ নামের প্রথম অক্ষর তো সবসময় বড়ই হয়, তাই না? সো ক্যাপিটালাইজড কেস। ঠিক আছে? ইনিশিয়াল আসলে ডিফল্ট, মানে ইনিশিয়াল মানে হচ্ছে নর্মাল অবস্থায় থাকবে। ইনিশিয়াল মানে যেভাবে আমি লিখেছি, যেভাবে আমি লিখেছি সেই অবস্থাটা দেখাবে। ও আচ্ছা, সবই এই যে ইনিশিয়াল, অর্থাৎ আমি যেভাবে লিখেছি, এটা ছোট হাতে করে দিই, যেভাবে লিখেছি এটাই হচ্ছে ইনিশিয়াল। ইনিশিয়াল আসলে আমাদের কখনো কাজে লাগে না, এই জন্য আমি কখনো ইনিশিয়াল বলি না। ইনিশিয়াল লেখা না লেখা একই কথা আসলে। ইনিশিয়াল মানে বাই ডিফল্ট আমি যা লিখেছি তাই, সব জায়গায় ইনিশিয়ালটা আসে। ওকে, এবার আমরা একটু চলে যাই বর্ডার বক্সে। আর এটা একটা ক্লাসের ভিতরে সবগুলো নাম রেখে না। হ্যাঁ, না সবগুলো নেবো কি করে, তাহলে তো একটা ডিজাইনই, মানে একটা লাইনই সব রকম পাবে, এক লাইন তো আর সব ডিজাইন পাবে না, এই জন্য আলাদা আলাদা করে, কোনো সমস্যা নেই। 39-এ আমরা একটু চলে যাই, ছোট ছোট জিনিস। নেক্সট ক্লাসে গিয়ে আমাদের, নেক্সট ক্লাস না, নেক্সট আগামী সপ্তাহ জুড়ে আপনাদের শুধু লেআউট নিয়েই প্র্যাকটিস হবে। ক্লাসে বসে বসে আপনারা লেআউট ডিজাইন বানাবেন। এই যে কোড করেছেন, কোড করার পরে এখন অনেক সিএসএস কোড শিখেছেন, প্রথমে তো দেবেন একটা কুইজ, তারপরে হচ্ছে আগামী পুরো সপ্তাহ জুড়ে, ইভেন এমন হতে পারে তারপরের ক্লাসেও খালি লেআউটই বানাবেন।
কি করে ডিজাইন করতে হয়, ওয়েবসাইট ডিজাইন। বুটস্ট্র্যাপ দিয়ে তো বানানোই যায়, সিএসএস দিয়ে বানাবেন না? বানাবেন, তারপরে ছাড়বো। ওয়েবসাইটের কাঠামো, লেআউট, মেনু, এটা সেটা পুরো ডিজাইনটা বানাবেন, ঠিক আছে? হ্যাঁ, বুটস্ট্র্যাপ ছাড়া একদম শুধু সিএসএস দিয়ে, র থেকে আর কি। হ্যাঁ, আচ্ছা, এখানে হ্যাঁ, না না না, পিএইচপি অনেক দূর, বহু মাস, ঈদের পর পিএইচপি। পিএইচপি তো এখন না, সবার শেষে, প্রজেক্টের আগে পিএইচপি আর কি। ঈদের শেষে না, ঈদ কবে জানি না, মে মাসে। আচ্ছা, মে মাস অনেক দেরি আছে। হুম, রমজানে ওই যে যেরকম ভাবে সব ক্লাস ভার্সিটিতেও আগে এগিয়ে যায় বা পিছিয়ে যায় বা যেভাবেই হোক, ওভাবে একটা নিশ্চয়ই টাইম সেট করে দেওয়া হবে, ঠিক আছে? 3 ঘন্টা ক্লাস 2.5 ঘন্টার হয়? হ্যাঁ, সেরকমও হতে পারে, এটা আসলে ম্যানেজমেন্ট নির্ধারণ করবে, ঠিক আছে? তবে আপনাদের মাঝখানে হয়তো এমন হতে পারে যে ওই সময় তো আমি হয়তো ওই যে ফটোশপ, ইলাস্ট্রেটর, তারপরে এসিও টেসিও দিয়ে ইউরোপে চলে যাব, যদি ভিসা টিসা পেয়ে যাই আর কি। তো 6টা কান্ট্রিতে যাব আসলে, দেখা যাক কি হয়। আচ্ছা, যাই হোক, আমরা না না না, প্রজেক্ট আমি করাবো, সবই আমি করাবো, শুধুমাত্র ফটোশপ, ইলাস্ট্রেটর আর এসিও, এই পার্টগুলো হচ্ছে আরেকজন করাবে, ঠিক আছে? মেইন কোর প্রজেক্ট, মেইন পিএইচপি, মাইস্কেল, এগুলো সব আমি করাবো, ঠিক আছে? আচ্ছা, এসিওরও কিছু অ্যাডভান্স জিনিস আছে, ডাইনামিক ভাবে কিভাবে এসিও করতে হয়, ওগুলো আমি দেখাবো আবার। আচ্ছা, ওকে, আমরা 39-এ চলে যাই। ক্লাস একটাও মিস দেবেন না, খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ সবই। হ্যাঁ, 1 ফেব্রুয়ারি মাসে দেখেছেন 10 জনকে রেফার করেছি, 10, 11, 12, 13 জনকে রেফার করেছি, চাকরি হয়েছে 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন। এখন পর্যন্ত 6 জনের নিউজ পেয়েছি চাকরি হয়েছে, 13 জনকে রেফার করেছি। কাজ তো আমার তো কোনো কৃতিত্ব নাই, ওরা কষ্ট করেছে, ওরা হয়তো গিয়ে দেখে রাত জেগে পড়াশোনা করেছে। আচ্ছা, যাই হোক, আমরা এবার চলে আসি বক্স সাইজিং এ। বক্স সাইজিং খুব ইম্পর্টেন্ট জিনিস না, আর স্টিল কাজে লাগে। আচ্ছা, একটু দেখেন, প্রথমে একটু কনফিউজ হবেন না, কারণ যেহেতু এখানে 4টা বক্স দেখানো হচ্ছে, আগে দেখে নেন কি আছে। একটা বক্স আছে, এখানে 2টা বক্স, একটা বক্স, এখানে একটা বক্স, একটা বক্স। এই বক্স দুটো বক্স সাইজিং কনসেপ্টটা ইমপ্লিমেন্ট করা ছাড়া, আর এই দুটো বক্সে বক্স সাইজিং এর কনসেপ্টটা ইমপ্লিমেন্ট করা হয়েছে, অর্থাৎ বক্স সাইজিং করা হয়েছে, সোজা কথা। উপরে দুটো করা হয়নি। তো এখানে কতগুলো ডিভ আছে দেখেন, এটা একটা ডিভ, এটা দুটো ডিভ, এটা 3টা ডিভ, 4টা ডিভ, রাইট? এই 4টা ডিভের উপরেই এই কাজ করা হয়েছে, ডিভ 1, ডিভ 2, ডিভ 3, ডিভ 4। ক্লিয়ার তো? এইবার দেখেন কোড ব্রেনের মধ্যে তো ঢুকেই গেছে, এখন তো আর কোড বুঝতে সমস্যা নেই। এবার দেখেন কি করা হয়েছে। আচ্ছা, এবার দেখেন ডিভ 1-এ কি করা হয়েছে, সরিয়ে নিয়ে এসে করি, সুবিধা হবে। বলা হচ্ছে উইথ 300 পিক্সেল, হাইট 100 পিক্সেল, বর্ডার কিছু একটা আছে। এখন দেখেন এই 300, 100, এই 300, 100 কিন্তু সব জায়গায় আছে, আছে না? আছে, ভালো কথা। এটার কোনো চেঞ্জ কিন্তু এখানেও আসেনি, কোথাওই আসেনি। এবার দেখেন 2 নম্বরে কি ঘটনা ঘটেছে, এটাতে শেখার কিছু নেই, শেখার আছে হচ্ছে এটাতে। দেখেন 2 নম্বরে কি হয়েছে, আপনি যখন এই বক্সটার হাইট এবং উইডথ দিয়েছেন ঠিকই 300 পিক্সেল, কিন্তু সাথে আবার আপনি একটা 50 পিক্সেলের প্যাডিংও দিয়ে ফেলেছেন। তো তাহলে কি দুটো বক্স এক থাকলো? এটাও তো 300/100, এটাও 300/100, কিন্তু এটাতে বাড়তিভাবে 50 পিক্সেলের প্যাডিং আছে, সাইজ বড় হয়ে গেছে না? স্বাভাবিকভাবে আপনার এই 50 পিক্সেলের প্যাডিং কোথাও অ্যাডজাস্ট করবে, ও নিজে সাইজ বড় করে ফেলেছে। এটাই প্র্যাকটিক্যালি কিন্তু হয়, এটা হচ্ছে রিয়েলিটিটা বোঝা। এটাকেও আপনি কন্ট্রোল করতে পারবেন কিভাবে, দেখেন এইখানে 4 নাম্বারটা খেয়াল করেন, কি ঘটনা ঘটেছে। আপনি বলেছেন উইডথ হচ্ছে 300 পিক্সেল, হাইট হচ্ছে 100 পিক্সেল, বক্স সাইজিং বলেছেন, কিন্তু আপনি একটা অ্যাডিশনাল জিনিস বলে দিয়েছেন,
বক্স সাইজিং বর্ডার বক্স, যেটা ছাড়া কিন্তু বড় এটা। কিন্তু আপনি যখনই এটা বলে দিচ্ছেন যে বক্স সাইজিং বর্ডার বক্স হও, তখন কিন্তু এটা কি করছে, এক্সট্রা জায়গা আর নিচ্ছে না। ওই 300/100-র মধ্যেই আপনার যা কন্টেন্ট আছে সেটাকে চেপে একদম অ্যাডজাস্ট করে বসিয়ে দিচ্ছে। এটা কেন কাজে লাগে, কখন কাজে লাগে? ধরেন আপনি একটা প্যাডিং ফ্যাডিং দিয়েছেন আশপাশে, আপনি চাচ্ছেন প্যাডিংটা উপরে নিচে কাজে লাগুক, মানে উপরের বামে কাজে লাগুক, কিন্তু ডানে বা নিচে কাজে লাগানো দরকার নেই, আপনি ওই উইডথের মধ্যেই জিনিসটাকে রাখতে চাচ্ছেন। তখন আপনাকে কিন্তু বলে দিতে হবে যে বক্স সাইজিং বর্ডার বক্স, অর্থাৎ বক্সের সাইজটা বর্ডারের বাউন্ডারির মধ্যে থাকবে। সোজা কথা, যে বর্ডারের এরিয়াটা আপনি ডিফাইন করেছেন যে 300/100, সেই 300/100-র বাইরে বক্সের সাইজ যাবে না। ঠিক আছে, এটার মানেই হচ্ছে বক্স সাইজিং বর্ডার বক্স। ক্লিয়ার তো? প্যাডিং দেওয়ার ফ্যাক্টরটা হলো, দেখেন উপরে পেয়েছে কিন্তু, বামে পেয়েছে কিন্তু, কিন্তু নিচে কিন্তু পায় নাই। নিচে হয়তো আপনার দরকার নাই, কারণ এটা যদি ফুলে ফেপে এত বড় হয়ে যায়, আপনার তাহলে ডানের আর নিচের হয়তো অন্য কোনো জিনিস আপনি রেখেছেন, সেগুলো হয়তো সরে যাবে চারপাশে, সেটাকে তো আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না। পেজের তো একটা নির্দিষ্ট এরিয়া রয়েছে, এটাই যদি এত বড় জায়গা হয়ে যায়, ওর পাশে হয়তো আরেকটা জিনিসকে বসাতে চাচ্ছেন, এখানে হয়তো কিছু একটা রাখতে চাচ্ছেন, সেটা তো তখন বসাতে পারবেন না। আপনি চাচ্ছেন যে এটা 300/100-ই থাকুক, বাট প্যাডিংও আবার সাথে সাথে চাচ্ছেন। তো এই ধরনের সিনারিওতে এটা কাজে লাগবে। ঠিক আছে, এটা প্র্যাকটিক্যালি দেখবেন যে আমরা যখন লেআউট বানাবো, তখন গিয়ে আসলে এগুলো প্র্যাকটিক্যালি আরো বেটার বুঝতে পারবো। আচ্ছা, এবার আমরা একটু চলে যাই, এবার আমরা একটু দেখব বাটন। ঠিক আছে, দেখেন আপনারা বাটন দেখতে পাচ্ছেন। আমরা এতদিন বাটন কিরকম দেখে আসছি, খুব বিদঘুটে একটা জঘন্য বাটন। বাটন আসলে কিরকম হয় দেখেন, ব্রেক ব্রেক, ওকে, ঠিক আছে। আমরা যেহেতু আজানও দিচ্ছে, আমরা একটা নামাজের ব্রেক দিই, তারপরে আমরা 5-7 মিনিট পরে আবার আসবো। হ্যাঁ, এই 5-7 মিনিট মঙ্গল গ্রহের। অনলাইনে কি শেয়ার করা আছে? শেয়ার অন, রাইট। দেখেন বাটন আসলে কিন্তু এরকম টাইপের হয়, রাইট? ঠিক আছে তো? সো এরকম ছোট ছোট বাটন, এগুলো তো আর দেখতে ভালো লাগে না। সো আমরা কি করেছি, আমরা এখানে বাটনের ডিজাইন করেছি। আমরা কি বলেছি, আমরা বলেছি ইনপুটের টাইপ যদি বাটন হয়, টাইপ যদি সাবমিট হয়, টাইপ যদি রিসেট হয়, সেগুলোকে ডিজাইন দাও। এটা আরেকটা তাহলে সিলেক্টর হয়ে গেল না? আইডি সিলেক্টর, ক্লাস সিলেক্টর, চাইল্ড সিলেক্টর, মানে রিসেন্ট অ্যান্ড অ্যাডজাসেন্ট, ওগুলোর মতো এটা আরেকটা, যে বাটন অর্থাৎ ইনপুটকে আমরা টাইপ ধরে ধরেও আইডেন্টিফাই করতে পারছি। শুধু ইনপুটকে ধরেও কিন্তু ডিজাইন করা যায়। তো সেটা একটা সমস্যা, অন্য বাকি জব আছে সবগুলোর একই ডিজাইন পেয়ে যাবে। স্পেসিফিক বলতে হবে যে শুধু বাটনগুলোকে আমরা চাচ্ছি। এখন বাটন কত ধরনের হয়? বাটন বাটন হয়, রিসেট হয়, সাবমিট হয়। শুধু বাটন মানে কি, এমনি ক্লিক করা যাবে। সাধারণত জাভাস্ক্রিপ্টের কাজ করলে এরকম ধরনের বাটন ইউজ করা হয়। রিসেট কি, একটা কোনো ফর্ম আছে, সেখানে কিছু ইনফরমেশন লিখেছি, রিসেটে ক্লিক করলে সব ফাঁকা হয়ে যাবে, সেটা রিসেট বাটন। আর হ্যাঁ, সর্ট অফ ডিলিট, ডেটা ডিলিট হয়ে যাচ্ছে। আর সাবমিট কি, ওই ফর্মটা সাবমিট হচ্ছে, মানে ওই ফর্মের তথ্যগুলো সার্ভারের কাছে যাচ্ছে, পিএইচপি কোড দিয়ে তখন আমরা সেটাকে ধরতে পারবো। আচ্ছা, সো দেখেন এবার আমরা কি ডিজাইন করছি। আমরা প্রথমে বলছি একটা ব্যাকগ্রাউন্ড কালার হোক এরকম একটা কালার। সো কালার হয়েছে, রাইট? এবার আমরা বললাম বর্ডার নান। বর্ডার রাখা দরকার আছে? বর্ডার থাকলে তো জিনিসটা কেমন একটা বিদঘুটে লাগছে না? বর্ডার নাই হয়ে গেল, রাইট? এবার আমরা বললাম কালার হোয়াইট, মানে কি টেক্সটের কালার হোয়াইট, কারণ এটা তো ডার্ক ব্লু, এর মধ্যে কালো তো অত ফুটছে না, সো হোয়াইট করে ফেললাম, রাইট? তারপরে গিয়ে আমরা প্যাডিং দিলাম। সো প্যাডিং দিলাম
প্যাডিংটা পেয়েছে? উপরে নিচে ডানে বামে। আচ্ছা, তারপরে বললাম টেক্সট ডেকোরেশন নান, কোনো আন্ডারলাইন থাকবে না, নাইও অবশ্য। হ্যাঁ, তারপরে মার্জিন দিয়েছি একটু। সো মার্জিন দিলাম কেন, কি দুটোর পাশে 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 গ্যাপগুলো তৈরি হলো, রাইট? একটু গ্যাপ থাকা ভালো। তারপরে কি করলাম, কার্সার পয়েন্টার। এখন কি অবস্থা, এটা যে ক্লিকেবল এটা তো বুঝতে পারছি না, তাহলে এর উপর মাউস নিয়ে গেলে হাতের চিহ্ন আসা উচিত না? কার্সার পয়েন্টার যখন করে দিয়েছি, এবার কি ঘটনা হবে, হাতের চিহ্ন চলে আসছে। আরও করতে পারি আমরা, বর্ডার রেডিয়াস করে দিতে পারি 5 পিক্সেল, না আমাদের সুবিধা মতো, রাইট? তাহলে একটু সুন্দর বর্ডার বাটন হলো, তাহলে এবার একটু বেটার বাটন হলো না জিনিসগুলো। সো এখানে আমরা আরও করতে পারি। এবার হোভার করলে আরেক কালার হবে। তাহলে দেখেন বাটনকে আমরা আস্তে আস্তে কত সুন্দর করে ফেলছি, রাইট? তার মানে বাটনগুলোকেও চাইলে কিন্তু আমরা ডিজাইন করতে পারি। বুটস্ট্র্যাপ কি করেছে, বুটস্ট্র্যাপ এই বাটনকেই ডিজাইন করেছে, খালি ডিজাইন করেও আমাকে সিএসএস কোডটা দিয়ে দিয়েছে যে না ওই হচ্ছে তোমার কোড, এবার তুমি ইউজ করো। আমরা রেডিমেড বুটস্ট্র্যাপ লাইব্রেরির কোড ব্যবহার করি, ঠিক আছে? আচ্ছা, সো আমরা এবার চলে গেলাম হচ্ছে বাটনের পর সার্চ বক্সে। এগুলো কিন্তু সব ওই বুটস্ট্র্যাপেরই উদাহরণ। বুটস্ট্র্যাপ কিভাবে করেছে সেটা আমরা বুঝছি। দেখেন সার্চ বক্স, আপনারা দেখেছেন এই ধরনের সার্চ বক্স আসে। সার্চ বক্সের পাশে আবার এখানে একটা সার্চের আইকনও আসে, আবার এখানে চাইলে কিছু লেখাও যায়। হ্যাঁ, তো এটা কিভাবে হয়? এই ধরনের রেডিমেড বক্স কিন্তু বুটস্ট্র্যাপেই দিয়ে দিচ্ছে, বুটস্ট্র্যাপ আমাদেরকে অটোমেটিক দিয়ে দেয়, কিন্তু নিজেরা তো বুঝতে হবে আসলে জিনিসটা কিভাবে হয়। তো প্রথমে আসেন আমরা কি করব, আমরা এই কোডই ফেলে দেব। আছে কি শুধু ইনপুট টেক্সট বক্স, তার মানে এরকম। কি জঘন্য, কি জঘন্য। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা বললাম যে যত টেক্সট টাইপের, কারণ টেক্সট বক্স দিয়েই তো আমরা এরকম হয়, কিন্তু তাই বলে এরকম টাইপ টেক্সট দিলে তো সমস্যা, শেষে যত নাম ফার্স্ট নেম লাস্ট নেম সব এরকম হয়ে যাবে না। আমাদের এখানে বলে দেওয়া উচিত যে আসলে এরকম না, এটা হয়তো সার্চ, সো খোঁজ দা সার্চ, ক্লাস সার্চ, দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড ওয়ে, রাইট? আচ্ছা, যাই হোক, ওটা জাস্ট আমি ওই পাশের কিছু ক্লাসে একটু রাখতে হবে। আচ্ছা, এখন কি ঘটনা হলো যে আমরা ডিজাইনটা এক এক করে দেখি। আমরা প্রথমে প্রস্থটা করেছি 60%, অর্থাৎ একটু বড় করেছি। এখন এই পার্সেন্ট আপনারা, আচ্ছা, এখন এই পার্সেন্ট আপনারা যে কোনো রকমের ধরতে পারেন, এটা হচ্ছে আপনার পছন্দের উপর, আপনার চাহিদার উপরে। এবার কি করলাম, আমরা বললাম বক্স সাইজিং বর্ডার বক্স। কেন? কারণ দেখেন এইবার কিন্তু বক্স সাইজিং কাজে লাগতেছে। আমি বলছি যে আমার যে বক্সটা আছে এর মধ্যেই যা থাকার থাকবে, এর বাইরে যেন কোনো কিছু বের হয়ে না যায়, ঠিক আছে? এটা কখন লাগবে, ওই যে যখন আইকন বসাবো তখন লাগবে। আচ্ছা দেখেন, তারপরে একটা বর্ডার দিলাম যে 2 পিক্সেল সলিড একটা বর্ডার বসুক, একটা বর্ডার হলো, তো বর্ডারটা একটু ভালো দেখতে হলো। আচ্ছা, এবার আমরা কি করলাম, বর্ডার একটা রেডিয়াস দিলাম। একদম সলিড বর্ডার হলে কি দেখতে ভালো লাগবে, এটাও একরকম ভালো, এরকম হলে আর একটু ভালো, রাইট? এটাকে বলা হয় বর্ডার রেডিয়াস। তারপরে বললাম যে ফন্টের সাইজটা একটু 16 পিক্সেলের হোক, ছোট, এটা একটু বড় পিক্সেলে হলো এবং লেখাটাও একটু বড় হলো, রাইট? তারপরে বললাম যে ব্যাকগ্রাউন্ডে একটা কালার বসুক, সেটা হচ্ছে হোয়াইট, ঠিক আছে? তো হোয়াইটই দেওয়া রয়েছে, আমরা চাইলে এখানে অন্য কালারও দিতে পারি, খ্যাত খ্যাত লাগবে আর কি, ঠিক আছে? না বললাম আর কি, সো দিলাম আর কি। হ্যাঁ, না অনেক সময় অনেকে অন্য কালারও দেয়, সেটার পরিপ্রেক্ষিতে। এবার দেখেন কি বললাম, ব্যাকগ্রাউন্ডে একটা আইকন বসাও। তো এই যে আইকন বসিয়েছি, সে তো ব্যাকগ্রাউন্ডে আইকন আইকন হয়ে গেছে। হ্যাঁ, এবার এটাকে রিপিট না করতে হবে, যে নো রিপিট, এ কথা তো আমরা ডেলি বলছি। আচ্ছা, তারপরে আমরা বললাম যে ব্যাকগ্রাউন্ডে যেটা বসিয়েছি সেটার পজিশনটা 10x10 করে দাও, সাইজটা আগে সেট করেছি। তারপরে বলেছি যে প্যাডিং দাও, প্যাডিং দিয়ে আমরা জিনিসটাকে বড় করে দিয়েছি, ঠিক আছে? এখন প্যাডিং এটা আপনার ইচ্ছার উপরে যে আপনি কোন সাইডে কত দেবেন। হুম, ঠিক আছে? এবার এটা ফিক্সড অ্যাডজাস্টেড হলো, রাইট?
তাহলে চারপাশে সমান জায়গা থাকলো, আমার এখানে লেখার ইয়ে হলো। ক্লিয়ার? তো আলটিমেটলি এরকমই আইকন বসিয়ে সুন্দর সুন্দর বক্স বানিয়ে আমাদেরকে বুটস্ট্র্যাপ দিয়ে দিয়েছে রেডিমেড। তাহলে কি হয়েছে, আমাদের স্ক্র্যাচ থেকে এত কষ্ট করে এত কাজ করা লাগবে না, বুটস্ট্র্যাপ সব করেই দিয়েছে। আর বুটস্ট্র্যাপের পরে আমি দেখাবো আরো অনেক টুল আছে যেটা দিয়ে রেডিমেড করাই যায় লেআউট ডিজাইন। খালি ড্র্যাগ করবেন আর বুটস্ট্র্যাপ লেআউট তৈরি হয়ে যাবে, কোডও লাগবে না, জীবন সহজ। লাইক শোনেন, কোড কপি পেস্ট করে কোড করা যায়, কিন্তু কখনো লজিক কপি পেস্ট করে লজিক বানাতে পারবেন না। এই জন্য প্রোগ্রামিংটাতে জোর দিতে হয়। একটা সার্টেন টাইমে আমার কথা 10 বছর পর মনে করবেন আর হাসবেন, ট্রু, লিটারেলি দেখবেন যে একটা সার্টেন টাইমে ডিজাইনিং এর এই কোডিং শেখা কমে আসবে, নাই হয়ে যাবে। কারণটা কি, ডিজাইনটা কিন্তু টোটালি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অলরেডি চলে এসেছে। হ্যাঁ, সো আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে পেছনে কোড অটোমেটিক তৈরি হবে, কিন্তু ইফ এলস লজিক কন্ডিশন কিভাবে ইন্টারঅ্যাক্ট করবে, ফাংশন কিভাবে কাজ করবে, কিভাবে একটা ফর্ম সাবমিট করলে কি হবে, এগুলো তার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে হয় না, ওইটা আপনাকে সারা জীবন কোডই করতে হবে। হ্যাঁ, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে করা যায়, মোবাইল তো করাই যায়, পুরোটাই ডিজাইন, কিন্তু ড্র্যাগ অ্যান্ড ড্রপ ওইটা এখনো ডিজাইনে এইচটিএমএল এ আসেনি, চলে আসবে। মোবাইলে কিন্তু এসডিকেতে, অ্যান্ড্রয়েড এসডিকেতে খুব সুন্দরভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে পুরো গ্রিডগুলোকে, লেআউটগুলোকে তৈরি, ভিউগুলোকে তৈরি করে ফেলা যায়। স্যার আমার এখানে একটা কোশ্চেন ছিল, হ্যাঁ যখন আমরা রেডিয়াস করছি তখন ওখানে কিন্তু সাইডে একটা বর্ডার দেখাচ্ছিল। হ্যাঁ, ওহো, লেয়ার সরানো, ওটা আমরা দেখবো সামনে গিয়ে, ঠিক আছে, ওটা আমি সামনে দেখাবো। দেখেন, এই এখনই দেখতে পাবেন, প্রত্যেকটাই জিনিস আমি রেখেছি এক এক করে ধাপে ধাপে, সব একবারে এক উদাহরণে দেখিয়ে দিলে মুশকিল। আচ্ছা, এই যে দেখেন এখানে দেখানো আছে, এটা একটু, আচ্ছা আগে আউটপুটটা দেখেন, নাহলে তো কোড বুঝবেন না। দেখেন কি হচ্ছে, আমি যখন ক্লিক করছি তখন দেখেছেন একটা অ্যানিমেশনের মতো হচ্ছে না, আবার সরিয়ে দিলাম, আস্তে করে ডিজাইনটা সরে আসছে। আমি জানি না, মাঝে মাঝে এই স্ক্রিনে এখানের মতো দেখা যায় না। So, হ্যাঁ হ্যাঁ আসছে, ঠিক আছে। সো এই যে জিনিসটা হচ্ছে, এবং এখানে দেখেন যে আপনার যেটা কেবল বললেন প্রশ্ন, নাই কিন্তু বর্ডার। হ্যাঁ, দেখেন এবার কি ঘটনা ঘটছে, কিচ্ছু না, জাস্ট আউটলাইনের ব্যাপার। আমরা কোডটা ফেলে দিই, বুঝতে পারবো। কি আছে, ফর্ম আছে, লেভেল আছে, ইনপুট ফিল্ড আছে, রাইট? ঠিক আছে, এখন আসেন আমরা এটাকে সৌন্দর্য দিই। প্রথমে তো অ্যানিমেশন থাকবে না, প্রস্থ করলাম 40%। এ প্রস্থ আপনি আপনার মতো করবেন, যত ইচ্ছা নাও দিতে পারেন প্রস্থ, প্রস্থ অপশনাল। প্যাডিং দিলাম, প্যাডিং দিলাম, একটা নির্দিষ্ট প্যাডিং দিয়ে একটু সাইজটাকে বড় করলাম, না হলে তো আমার জিনিসটা আমি সুন্দরভাবে দেখাতে পারবো না, তাই না? তারপরে কি করলাম, একটু মার্জিন দিলাম, কারণ তাহলে আমার চারপাশে একটা জায়গা, স্পেস ক্রিয়েট হবে, ক্লামজি হবে না। বক্স সাইজিং, বর্ডার বক্স দিলাম, এটা সবসময় কিন্তু বক্স এলিমেন্টগুলো ডিজাইন করতে গেলে বক্স সাইজিং, বর্ডার বক্স দেয়াই লাগছে। তার মানে এর মধ্যে আমি এলিমেন্ট যা ডিজাইন করছি সেটা যেন ওর মধ্যেই থাকে আর কি, এটা বোঝায়। তারপরে বর্ডারের একটা সাইজ দিচ্ছি 3 পিক্সেলের সলিড গ্রে কালার, সিসিসি। হ্যাঁ, সো দেখেন গ্রে কালার হয়েছে, রাইট, লাইট গ্রে, কিন্তু এখনো কিন্তু ওই যে চারপাশের আউটলাইনটা রয়ে গেছে। এবার কি করলাম, ট্রানজিশন 1 সেকেন্ড, বলছি যে 1 সেকেন্ডে ট্রানজিশন হবে। কোনো ট্রানজিশন, কোনো কিছু হচ্ছে, ট্রানজিশনের কোনো ইম্প্যাক্ট আছে নাই, কি জিনিস সেটা আমরা পরে দেখব। এবার দেখেন আউটলাইন নান করে দিয়েছি, এইবার আপনার প্রশ্নের উত্তর, আউটলাইন নান হয়ে গেছে। তো দ্যাট ইজ অ্যাকচুয়ালি আউটলাইন, ঠিক আছে? সো চারপাশে যে লাইন থাকে, ওই যে আউটলাইন আমরা একটু আগেও যেটা শিখেছিলাম ওইটা। সো এইটা আমরা ওই ইনপুট বক্স ডিজাইন করার সময় লেআউট, আউটলাইন ফেলে দিই। এইবার আসছে ট্রানজিশনের কাজ। আপনি বলেছেন যে এই একটা ইনপুট ফিল্ডে আমি যখন ফোকাস করছি, ফোকাস আর ব্লার, এটা একটা কনসেপ্ট। ফোকাস করা মানে হচ্ছে আমি যখন এখানে ক্লিক করছি, আবার ফাঁকা জায়গায় ক্লিক করছি, অর্থাৎ ওখান থেকে সরে আসছি, ওটা আসলে ব্লার হয়ে গেল, মানে আমি সরে আসলাম, সোজা কথা। আবার মাউস নিয়ে যাচ্ছি, ফোকাস হলো, তা আমি যখন আবার সরে আসছি তার মানে ফোকাস রিমুভ হয়ে গেল, রাইট? আচ্ছা, সো যখন একটা ইনপুট ফিল্ডে আমি ফোকাস করছি, অর্থাৎ ক্লিক করছি বা ওটা সিলেক্টেড হচ্ছে, তখন বর্ডার 3 পিক্সেলের সলিড কালারের একটু আরেকটু ডার্ক কালার, এটা হচ্ছে আরেকটু ডার্ক গ্রে, মানে আরেকটু বেশি গ্রে করে দাও। তো এটা আমি যদি ট্রানজিশন না দিই তাহলে কি ঘটনা ঘটবে দেখেন, ইনস্ট্যান্ট হচ্ছে না?
এটাই কিন্তু এই যে কি 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 ঘটনা ঘটলো বলেন তো, ফোকাস না থাকলে কি হতো, কিছুই হতো না। ফোকাস যখন দিয়েছি, যে যখন একটা ইনপুট ফিল্ডে যেটা টেক্সট বক্স টাইপের, সেটাতে যখন আমি ফোকাস করব অর্থাৎ সিলেক্ট করব, তখন এটার কালারটা বর্ডার 3 পিক্সেলেরই থাকবে, সলিড সলিডই থাকবে, খালি কালারটা হালকা গ্রে থেকে ডার্ক গ্রে হয়ে যাবে। সেটা আমি বলেছি, সেটাই ঘটছে, রাইট? কিন্তু এই হওয়াটাকে আমি একটু স্মুথ করতে চাই। স্মুথ হওয়া মানেই ট্রানজিশন টাইম। ট্রানজিশন বলতে ট্রানজিট পিরিয়ড আমরা বলি না, ট্রানজিশন মানে হচ্ছে কোনো একটা জিনিস ঘটনার কাল, ঠিক আছে? সো এই ট্রানজিশন টাইমটা আমি বলে দিলাম 1 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ড ধরে ঘটাও। তো যখনই আমি এই ট্রানজিশন বলে দিয়েছি, এবার কি ঘটনা ঘটবে দেখেন। 1 সেকেন্ড ধরে ওই সিলেকশনটা হলো, ফোকাসটা হলো 1 সেকেন্ড ধরে। 2 সেকেন্ড 3 সেকেন্ড করে দেন, দেখেন 3 সেকেন্ড ধরে ট্রানজিশন হচ্ছে, 3 সেকেন্ড ধরে ট্রানজিশন হচ্ছে, বুঝতে পারছেন? দ্যাটস ইট, আর কিছু। সো আসলে এইসব অ্যানিমেশন বোগাস, ওই বুটস্ট্র্যাপ সব রেডিমেড করেই দিয়েছে, ঠিক আছে? ক্লিয়ার তো? সো তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে কিভাবে বুটস্ট্র্যাপ ডিজাইনগুলো করছে। ভেরি গুড। এবার আমরা নেক্সট টপিকে চলে যাই। ও টেক্সট ফিল্ডই আমরা করে ফেলেছি, রাইট? তাহলে আমাদের সমস্ত টপিক শেষ। ভেরি গুড। আজকে আরও 1 ঘন্টা ক্লাস হবে, কিন্তু আমাকে একটু 5 মিনিটের ব্রেক দেবেন, কারণ আমি লাঞ্চ করিনি। ইনফ্যাক্ট আমি রোজা ছিলাম, সো আমি একটু আসছি, ঠিক আছে? আচ্ছা, আপনারা যারা অনলাইনে আছেন আপনারা একটু হোল্ড করবেন, আমরা 5 মিনিট থেকে 7 মিনিট পৃথিবীর টাইম, হ্যাঁ, ব্রেক দিচ্ছি। সো আমরা আবার একটু দেখি। আমরা এখন পর্যন্ত মোট 42টা কোড ফাইল দেখেছি, যার মধ্যে মাল্টিপল কোডস ছিল। সো অ্যাটলিস্ট 70-80টা তো হবেই। অ্যাট্রিবিউট আমরা দেখেছি তারও বেশি, এইচটিএমএলেও অনেক অ্যাট্রিবিউট দেখেছি, মোর দ্যান হান্ড্রেডস অ্যাট্রিবিউটস আমরা এখন পর্যন্ত দেখে ফেলেছি, তারও বেশি হয়তো। তো এই ছোট ছোট কোডগুলো কিন্তু আপনাদেরকে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। এইচটিএমএল এ যা আপনারা দেখেছেন সেটা কোড স্ট্রাকচার, কোডের কাঠামো তৈরি করার জন্য। সেই কাঠামোর উপরে যে কোনো রকমের ট্যাগের উপর যে কোনো রকমের ডিজাইন চড়ানোর জন্য এই কোডগুলো। এখন থেকে শুরু করে আগামী প্রত্যেকটা ক্লাসে আপনাদের যে কাজগুলো হবে, এবার প্রথমে আমরা প্রথম ধাপে যেটা করব, লেআউট নিয়ে প্র্যাকটিস করা, যে কিভাবে একটা লেআউট আমরা তৈরি করি প্র্যাকটিক্যালি, রাইট? সো আমি আজকে একটা জাস্ট স্যাম্পল দেখাবো, দেখিয়ে আপনাদেরকে প্রথমে বুঝাবো যে লেআউটটা আসলে কিভাবে তৈরি হয়। এরকম লেআউট তৈরি করার, লেআউট মানে তো আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন, আমি কিন্তু আগের ক্লাসে একবার দেখিয়েছি, কেউ যদি মিস করেও থাকেন আমি বলি। ওয়্যারফ্রেম বলতে আমরা কি বুঝিয়েছিলাম? ওয়্যারফ্রেম বলতে আমরা শুধুমাত্র নকশা অর্থাৎ পেন স্কেচের মতো করে লেআউটগুলোকে বুঝিয়েছিলাম, রাইট? তারপরে গিয়ে আমরা যেটা বলছিলাম প্রোটোটাইপ। প্রোটোটাইপে আসলে কি হয়েছিল, ওয়েবসাইট প্রোটোটাইপে আমরা আসলে একটা ডিজাইন কেমন হতে পারে সেরকমটা ড্র করি, ড্র্যাগ করে করে, রাইট? যেটাকে অনেকে ওই যে মকআপও বলে, মকআপ টুলস আছে। সো তারপরে গিয়ে আলটিমেটলি কিন্তু আপনাদের ওয়েবসাইট লেআউট তৈরি হয়, তাই না? ওয়েবসাইটের এই যে কাঠামোগুলো, কোথায় কি এলিমেন্ট বসবে, কীরকম ধরনের কাঠামো হবে, মেনুটা কোথায় বসবে, সাইড বারটা কীরকম হবে, কোথায় কেমন হতে পারে, এগুলো সবই আমরা যেটা করব, আমাদের একটা টাস্ক থাকবে এক এক করে। আপনাদের অ্যাসাইনমেন্ট যেটা থাকবে ওটা তো থাকবেই, এর পাশাপাশি আমরা আগে শিখব, আগে 1 সপ্তাহে, যে কিভাবে লেআউটটাকে বানাতে হয়, এর কনসেপ্টগুলো, এবং এর বিভিন্ন রকম মাল্টিপল কনসেপ্ট আছে লেআউট ডিজাইনিংয়ের, ওই মাল্টিপল কনসেপ্টগুলোই আমরা দেখব। তারপরে আমরা ডিজাইন করব, তারপরে আমরা আস্তে আস্তে বুটস্ট্র্যাপের দিকে এগোবো। তখন গিয়ে বুটস্ট্র্যাপে আবার আমরা এরকম লেআউট ডিজাইন করা, কোড করা, সেগুলোও দেখব, ঠিক আছে? আচ্ছা, তো আমরা প্রথমে আগে চলে যাই একটা ছোট্ট উদাহরণে, সব থেকে ছোট উদাহরণে, যেটা এটা এটা বোঝার আগে
শিখি। এটা বোঝার আগে আমাদেরকে একটা কনসেপ্ট মাথায় নিতে হবে, যেটা আসলে বুটস্ট্র্যাপের কনসেপ্ট, যেটা আমরা আবিষ্কার করিনি, বুটস্ট্র্যাপ আবিষ্কার করেছে। 12 গ্রিড ওয়েব ডিজাইন। একটা ওয়েব পেজকে আমরা আসলে কি বুঝি, যে আমরা স্ক্রিনে একটা পেজ খোলা অবস্থায় যা দেখতে পাচ্ছি সেটাই আসলে একটা ওয়েবের পেজ। এরকম মাল্টিপল পেজ থাকে। তো একটা পেজকে ডিজাইন করতে গেলে আপনারা যেরকম অনেকেই প্রশ্ন করেছেন, বা অনেকের মনে হয়তো একটা প্রশ্ন আছে যে আমি এইখানে যে ইমেজটা বসালাম এটা কিভাবে ডানে সরিয়ে নিয়ে এসে বসাবো, যেটা আমি আগের দিন বলেওছি যে একটা পেজকে আমরা মোট 12টা ভাগে ভাগ করে ফেলি। তারপরে আমরা চিন্তা করি যে ঠিক আছে, এরকম 12টা ব্লকে যদি ভাগ হয় তাহলে এবার আমরা এখানে যদি কোনো কিছু বসাতে চাই তো সেটা তো আমরা বসাতেই পারবো, কারণ অলরেডি 12টা এরকম ব্লকে ভাগ হয়ে গেছে। আমরা প্রথম এইটা যদি একটা হেডার এরিয়া হয়, তার এখানে যদি লোগোটা বসে, এরকম 4টা মিলে একটা বা 2টা মিলে একটা জায়গা তৈরি করব, তাই না? প্রথম রোতে এখানে একটা লোগো বসাবো, তারপরে হয়তো এইটুকু জুড়ে একটা সার্চ বার বসাবো, এখানে হয়তো লগ ইন রেজিস্ট্রেশন বসাবো। তাহলে এই লোগো বসলো, তারপরে সার্চ বক্স বসলো, তারপরে লগ ইন, সাইন ইন, সাইন আপের সেকশনটা বসলো। তাহলে আমি এখানে কততে ভাগ করলাম? আমি কিন্তু আসলে 2, 7, যদি এরকম কেউ করে না, এটা 6 হয়, এখানে হয়তো 3 ভাগ করেছি। ভাগ আমি যত ইচ্ছা আমার ইচ্ছা মতো করতে পারি, নট নেসেসারিলি এভাবেই করতে হবে, জোড় সংখ্যাতেই করতে হবে। টোটালি কিন্তু আপনার উপর ফ্লেক্সিবল। এবার এগুলো তো আপনি বসালেন, তারপরে আমরা একটু যদি এটাকে কি যেন জাস্টিফাই সেন্টার, রাইট। এবার আমরা মনে করলাম যে ঠিক আছে, এটা তো বসিয়েছি, এবার এখানে আমরা একটা কি বসাবো, ইমেজ স্লাইডার, কথার কথা। তো আমরা হয়তো ভাবলাম যে এই অংশটা ফাঁকা থাকবে আর মাঝখানে বসাবো ইমেজ স্লাইডার। তাহলে এইটা আমাকে 11 গ্রিড এরকম ফাঁকা রাখতে হবে, পরের রোতেও আসলে তার মানে ফাঁকা রাখতে হবে, আসলে এরকম ফাঁকা রাখতে হবে না, এটার উইথটা একটু বাড়িয়ে দিতে হবে, আর এপাশে আর এপাশে ফাঁকা জায়গা রাখতে হবে। তো এখানে আমাকে তাহলে ইমেজ স্লাইডার বসাতে হবে, যেটা আলটিমেটলি কত গ্রিডের? 10 গ্রিডের। তাহলে এখানে স্পেসটা কত গ্রিডের? 1 গ্রিডের। এখানকার স্পেসটা কত গ্রিডের? 1 গ্রিডের। আসলে দেখেন 12 দিয়েই সব ভাগ করছি। কিন্তু এবার চলে আসেন, তারপর আপনি ভাবলেন যে এখানে একটা ছোট্ট স্পেস ফাঁকা জায়গা রাখা দরকার, তাহলে কি এইটা একটা হোয়াইট স্পেস হলো 12 গ্রিডের, রাইট? 12 গ্রিডের একটা ফাঁকা জায়গা রেখেছি, ঠিক আছে? সার্চের হাইটটা একটু হয়তো বেশি করেছি, বুঝতে পারছি তো কনসেপ্টটা? তারপরে গিয়ে এবার একটু মনে হলো যে এখানে আমার যেটা করা উচিত, এখানে আমার প্রোডাক্টের একটা লিস্ট করা উচিত। তো প্রথম যে সারিটা, এখানে আমি টাইটেলটা রাখবো। তাহলে এখানে কি টাইটেল থাকবে? তাহলে টাইটেল বার, যেটা হয়তো 12 গ্রিডের। তারপরে এখানে হয়তো প্রোডাক্ট থাকবে। এখন প্রোডাক্ট কয়টা প্রোডাক্ট এখানে বসাবো? এখানে হয়তো আমি 3টা করে প্রোডাক্ট বসাবো। কিছু বন্ধ হয়ে গেছিল? ও তো হ্যাঁ, ইন্টারনেটের ওই মানে কানেকশনের প্রবলেম হচ্ছে, পাওয়ারের, এই যে ফ্ল্যাকচুয়েট করলো। আমি হয়তো এই পাশটা ফাঁকা রাখবো। তাহলে আমার কি করতে হবে আলটিমেটলি? এখানে 3টা ব্লক, সরি, 3টা ব্লক মিলে হয়তো একটা প্রোডাক্ট, আবার 3টা ব্লক মিলে হয়তো, না একটু ভুল করেছি, 3টা না, আমরা হয়তো এখানে কি করলাম, 4টা প্রোডাক্ট বসাবো, রাইট? তো আমরা এখানে একটা প্রোডাক্ট, এখানে 2টা প্রোডাক্ট, 3টা প্রোডাক্ট বসাই, ধরেন 3টা প্রোডাক্ট বসালাম। এখন মনে হচ্ছে যে না, আমার চারপাশে একটু ফাঁকা জায়গা দরকার, তাহলে এর চারপাশে আমি প্যাডিং দিয়ে দিই। কিন্তু এখানে প্রোডাক্ট 1, প্রোডাক্ট 2, প্রোডাক্ট 3, এরকমভাবে ধরেন আমি ভাবলাম যে এটা হয়তো লেফট সাইডে অ্যালাইন্ড হবে। হ্যাঁ,
লেফট সাইডে টাইটেল থাকবে। এরকম হয়তো এরপরে আরেকটা হয়তো 12 গ্রিডের হোয়াইট স্পেস বসবে। তারপরে এরকম হয়তো অনেকগুলো ব্লক হলো, এটা একটা ক্যাটাগরি মেন ক্যাটাগরি, এটা হয়তো ওমেন ক্যাটাগরি। তারপরে গিয়ে ফাইনালি হলো কি আরেকটা হোয়াইট স্পেস দেওয়ার পর এখানে হয়তো আমি বললাম যে ইম্পর্টেন্ট লিঙ্কস। তারপরে হয়তো আরেকটা সেকশন রাখলাম কন্টাক্ট আস। তারপরে এখানে হয়তো আরেকটা সেকশন রাখলাম জয়েন আস অন ফেসবুক। এখানে হয়তো একটা কি করলাম ওই ফেসবুক লাইক বক্স বসিয়ে দিলাম। আর এখানে কন্ট্যাক্টের ইনফরমেশনগুলো ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইনফরমেশন ডিটেলস দিলাম। আর এখানে হয়তো কতগুলো আনঅর্ডার লিস্ট দিয়ে একটা মেনু বসিয়ে দিলাম যে শিপিং, ডেলিভারি, পলিসি, টার্মস, আর এখানে কন্ট্যাক্ট ডিটেলস, মোবাইল, ইমেল, হটলাইন, এটা সেটা যা মনে চায় আর কি বসিয়ে দিলাম, রাইট। এই এখানে হয়তো লাস্টে একটা ফাঁকা জায়গা রাখলাম, বা এরকম হয়তো করলাম যে এটা 6 গ্রিড আর এটা হচ্ছে আরও 6 গ্রিড। কনসেপ্ট বোঝাচ্ছে কিন্তু লিটারালি। এখানে হয়তো অল রাইটস রিজার্ভড লেখা, আর এ পাশে হয়তো আরও কিছু মেনু থাকলো হয়তো, বা যে কোনো কিছু থাকলো, গো টু টপ অ্যারোও থাকতে পারে, রাইট, অ্যারো থাকতে পারে না, এরকম থাকলো, তাই তো। আলটিমেটলি দেখেন কি করেছি, পুরো কাঠামোটাকে ভেঙে ফেলেছি, সরি, পুরো কাঠামোটাকে আমরা 12 গ্রিডকে ভেঙেছি। ভাঙতে কিন্তু এই পুরো লেআউট স্ট্রাকচারটা বানিয়েছি। এই যে যে কনসেপ্টটা আমি মাথায় নিয়ে এই পুরো লেআউটটাকে তৈরি করলাম, ঠিক সেম কনসেপ্টেই কিন্তু আমরা ওয়েবসাইট ডিজাইন করি। এবার তাহলে ওয়েবসাইটের কাঠামো কিভাবে হচ্ছে, এটার কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার তো? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। এবার আমরা সামনের দিকে চলে যাই। আচ্ছা, এইবার আমরা চলে যাই, এটাকে সেভ করে এমনি রেখে দিই যদি লাগে। আচ্ছা, এবার আমরা চলে যাই কোডে। আমরা এইসব সিএসএস মিএসএস ফেলে দিই। আমরা একটা কোডকে আগে বুঝবো। দেখেন, আমরা সবসময় কোডিংয়ের ক্ষেত্রে একটা জিনিস ভুল চিন্তা করি। কোডারদের সব থেকে বড় ভুল হয় কি, আমি মনে হয় নিজে নিজে কোড করতে করতে সব শিখে যাব। আচ্ছা, নর্মালি চিন্তা করেন যে রাজমিস্ত্রিরা যে রাজমিস্ত্রি হয় নর্মাল জোগাইল থেকে, কিভাবে রাজমিস্ত্রি হয়? প্রথমেই কি গিয়ে সে একদম দেয়াল তৈরি করা শুরু করে দেয়? সে আগে ওই ইট নিয়ে আসো, ইট দেওয়া নেওয়া শুরু করছে। ঠিক আছে, এবার ঠিক আছে, ও হয়তো বসে আছে, এই গিয়ে প্লাস্টার লাগাও ওখানে। এই একটু করতে করতে আস্তে আস্তে অ্যাডভান্স কাজের দিকে এগোচ্ছে না? তো এভাবেই কিন্তু আস্তে আস্তে করতে করতে একসময় এক্সপার্ট হয়ে যায় দেখতে দেখতে। তো আপনাদের প্রোগ্রামিং শেখাটাও মোডে যাবে। আগে অন্যের কোড দেখেন, এক্সিস্টিং কোডে আগে কাজ করেন, তারপরে করতে করতে ওটার মধ্যে কাস্টমাইজ করেন। এবার করতে করতে যখন এক্সপার্ট হয়ে গেছেন, বুঝে গেছেন যে হ্যাঁ কিভাবে এর মধ্যে কাজ করতে হয়, এবার আপনি নিজেরটা বানান। দিস ইজ হাউ কোডিং ওয়ার্কস। তো এসে বিল্ডিং কনস্ট্রাকশন হোক আর কোডের কনস্ট্রাকশন হোক একই, ঠিক আছে? আদারওয়াইজ যদি মনে করেন যে এক লাইন করে কোড করতে করতে শিখবো, জীবনেও হবে না, ঠিক আছে? আচ্ছা, ওকে, আমরা তাহলে এবার একটু বুঝি। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমাকে শেখ আহমেদ জানালেন অ্যাডমিনিস্ট্রেশন থেকে যে আজকে 3 জন নাকি নতুন জয়েন করেছেন। এই কারা, একটু বলবেন তো? কারা আপনারা নতুন জয়েন করেছেন? কেউ আছেন এরকম? শারমিন সুলতানা নামে কেউ আছেন? নাহিদা নামের কেউ আছেন? সাইদ জারিফ হক কি অনলাইনে বা অফলাইনে? আচ্ছা, আপনি কি আজকে জয়েন করেছেন নতুন? আচ্ছা 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 আচ্ছা, যারাই অনলাইনে জয়েন করেছেন তারা একটু পরবর্তীতে আমার সাথে ফোন করে একটু কথা বলে নেবেন, হ্যাঁ?
কারণটা হচ্ছে যে যেহেতু আমি জানি না লেট রেজিস্ট্রেশন কিনা, লেট রেজিস্ট্রেশন যদি হয় কি অবস্থা বা কোনো গ্যাপ আছে কিনা, সেটা কিভাবে রিকভার করা যায় সেগুলো নিয়ে আলোচনা করতে পারবো তাহলে। ঠিক আছে, ওকে। সো আমার কন্ট্যাক্ট নাম্বার তো আমি আগেও দিয়েছি। স্কাইপের ইউজার ইন্টারফেস খুব বদখত। আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, সো যোগাযোগ করবেন, এবং যদি কোনো গ্যাপ থাকে বা সমস্যা থাকে দরকার হয় আমরা কিছু এক্সট্রা ক্লাস ইয়ে করবো আর কি, মানে এক্সট্রা টাইম ম্যানেজ করার চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা চলে আসি আমাদের টপিকে। বডি ট্যাগের মধ্যে একটু সবাই মিউট করে দেবেন প্লিজ। আচ্ছা, বডি ট্যাগের মধ্যে আমরা পেজটাকে ডিজাইন করতে যাচ্ছি। দেখেন কি কি আছে আগে একটু দেখি, এখানেও দেখবো ওখানেও দেখবো কোডের মধ্যে। উম, কি কি আছে? একটা ডিভ আছে যেটা হচ্ছে হেডার। এখন কিন্তু সব মান্দ্রাতার আমলে কোডিং করছে ডিভ দিয়ে, সব ডিভ। হ্যাঁ, আচ্ছা, একটা ডিভ আছে যেটা হচ্ছে হেডার। তারপরে আরেকটা রো আছে, যে রো এর মধ্যে সব কিছু আছে। তো তার মধ্যে আরেকটা ডিভ আছে, সেটা হচ্ছে লেফট। তার মধ্যে আরেকটা ডিভ আছে, তার মধ্যে আরো তিনটা। তার মধ্যে আবার রো তৈরি হয়েছে, তার মানে এটাও একটা রো, এটাও একটা রো, এটাও একটা রো। তারপরে আবার রাইট সাইড, তার মানে একটা লেফট সাইড বার আছে, একটা রাইট সাইড বার আছে, আর তার মাঝখানে আবার তিনটা ব্লক আছে। এটা কল্পনা করলে কিরকম জিনিস হবে? কল্পনা করলে এরকম বস্তু দাঁড়াবে, এরকম কিছু একটা বস্তু দাঁড়াবে, খুবই জঘন্য হাতের লেখা। হেডার, ফুটার, লেফট, রাইট, আঁকলাম রাইট, বললাম লেফট। আচ্ছা, আর মাঝখানে হচ্ছে আরো তিনটা ব্লক, তাই না? এটা একটা, এটা একটা, এটা একটা, রাইট? তো এটা C1, এটা C2, C3, লেফট, রাইট, হেডার, ফুটার। ঠিক আছে, সো দিস ইজ দ্য লেআউট হেয়ার। প্রত্যেকটাই এক একটা কিন্তু আসলে ডিভ, বুঝতে পারছি? ডিভ, তার মধ্যে ডিভ, তার মধ্যে আর এবার এটা ডিভ, এটা হেডার, এটা রো, এটা ফুটার। এই রো এর মধ্যে আবার কি করা হয়েছে দেখেন, ভিতরে একটা লেফট ধরা হয়েছে, রাইট ধরা হয়েছে, আর একটা সেন্টার ধরা হয়েছে। বোঝা গেছে? লেফট আছে, রাইট আছে, সেন্টার আছে। এবার কি করা হয়েছে দেখেন, সেন্টারের মধ্যে আবার রো ধরা হয়েছে। এই রো এর মধ্যে আবার কি করা হয়েছে, সেই রোকে আবার তিনটা, তিনটা, মানে সরি কি বলে, একটা ডিভ, দুইটা ডিভ, তিনটা ডিভ, মোট তিনটা ডিভে ভাগ করা হয়েছে। এই ডিভ বুঝতে এবং এই কাঠামো বুঝতে কোনো সমস্যা আছে কারোর? পুরোটা বুঝতে পেরেছি? এখন দেখেন আমরা তাহলে টেকনিক্যালি কি জিনিসটা এঁকেছি সেটার ইয়েটা কি হবে। এটা যদি আর একটু কষ্ট করে আঁকি, এই লেফট, এই রাইট, আর তারপরে এখানে আবার ভাগ করেছি দুটো গ্রিডে, তাই তো? তো এটা এটা কতটা, এটা 12 না? তার মানে ওই যে গ্রিড ভিউয়ের কনসেপ্টে অ্যাটেন্ডেন্স আমি হঠাৎ করে নেব কোনো একটা সময়, হ্যাঁ, তখন একটু দিয়ে দেবেন। আচ্ছা, সো এটা হচ্ছে 12 গ্রিড, এটাও 12 গ্রিড। তাহলে এটাকে কিভাবে ভাগ করেছি? এখানে হয়তো পাঁচটা, যেহেতু এটা এমন হতে পারে যে এটা এক, এটা এক, তাহলে বাকিটা হচ্ছে কত থাকলো, 10। বা কোনো কোনো না কোনো ভাবে হয়তো আমরা ভাগ করেছি, আমরা গিয়ে দেখতে পারবো, আমার মনে নেই আসলে কত ভাগে ভাগ করেছি, এটা এখানে আসলে দেখতে পারবো। আচ্ছা, ও আমরা যেটা করেছি এই যে এটাতে কি করেছি, 2 ভাগে ভাগ, এটা কি করেছি 2 ভাগে ভাগ, তাহলে কত হলো, 4 ভাগ। আর বাকি মাঝখানেরটা করেছি 8 ভাগ। এবার সেই 8 ভাগকে আবার 4 ভাগে ভাগ করেছি। কিভাবে এটা সম্ভব? 8কে কখনো 12 ভাগে ভাগ করা সম্ভব? হ্যাঁ। আপনার ব্যাপারটা হচ্ছে যে এখানে দেখেন কনসেপ্টে, এটা পুরোটা 12 ছিল না? 12কে ভাগ করে আপনি কত করেছেন, 2, 7, 3 করেছেন না? এখানেও যেরকম 1, 10, 1 করেছেন। কিন্তু এই 10কে তো আবার আপনি 12 ভাগে ভাগ করতে পারেন, পারেন না? এই 10কে আবার 12 ভাগে ভাগ করেন, এর মধ্যে 12টা নিয়ে আসেন, তাহলেই তো এখানে আবার আপনি ওই 4, 4, 4 করতে পারেন। কনসেপ্টটা এরকম, একটা ব্লককে আপনি চাইলে যতবার আবার 12 ভাগ ভাগ করতে পারেন। ঠিক আছে, সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি 12 গ্রিড কনসেপ্ট। আসেন এবার আবার চলে যাই, কি করেছি। প্রথমটা 12 গ্রিড, পরেরটা 12 গ্রিড,
তারপরে একটা মাঝখানে রো রেখেছি, এটার মধ্যেই আমরা লেফট রেখেছি, রাইট রেখেছি। লেফটকে বলেছি তুমি হচ্ছে 2, অর্থাৎ এ হচ্ছে 2, রাইটকে বলেছি তুমি হচ্ছে 2, খুব ভালো কথা। আর মাঝখানের অংশকে বলেছি তুমি হচ্ছে 8, তার মানে এই পুরোটা হচ্ছে আসলে 8। কিন্তু এই পুরো 8কে আমরা আবার 12 ভাগে ভাগ করেছি যেহেতু, সো এটা 4, এটা 4, এটা 4, এভাবে আবার হিসাব করতে যাই না 3 4 12, কারণ আমি তো এই পুরোটাকে আগে 8 দিয়ে মানে মানে পুরোটাকে ভাগ করে নিয়েছি 2 8 2 এ। এবারে 8 এর মধ্যে আবার রো তৈরি করেছি, তো এই যে রো তৈরি করে সেই রোকে আবার 12 ভাগে ভাগ করেছি। হ্যাঁ, সে তো যাই, আমরা তো ওটা তো বুটস্ট্র্যাপ করেছে, এটা তো আমরা নিজেরা বানাচ্ছি, ঠিক আছে। এখন তাহলে আমরা এভাবে ভাগ করেছি। এখন এই কলএমডি 4 লিখলে যে ভাগ হয়ে যাবে তা কিন্তু না, এখনো পর্যন্ত কিছুই কিন্তু হয়নি, রাইট। আমরা এটাকে প্র্যাকটিক্যালি করব। আসেন আমরা এবার এক এক করে করি কি ঘটনা এখানে ঘটানো হয়েছে। এমন প্রথমে দেখেন কি করা হয়েছে, বডি ট্যাগের প্যাডিং এবং মার্জিনকে 0 করে দেওয়া হয়েছে। যে কোনো ওয়েবসাইট ডিজাইন করার আগে প্রচণ্ড মনোযোগ সহকারে শুনবেন, যে কোনো ওয়েবসাইটকে তো শুরু করার আগে প্যাডিং এবং মার্জিনকে 0 করে নিতে হয়, কারণ বাই ডিফল্ট এইচটিএমএল একটা পেজের উপরে নিচে ফাঁকা জায়গা থাকে, ওইটা রাখলে রেসপন্সিভ হবে না তাহলে ঠিক মতো, এই জন্য এটাকে 0 করে নিতে হয়। দেখেছেন এখন এক কোনায় চলে গেছে। এবার আমরা কি করেছি, এবার আমরা যেটা বলেছি, সরি এটা তো এরকম না, এরকম, দেখেছেন একদম অ্যালাইনমেন্ট বরাবর, আপনার মনে হয় ভেঙে চলে গেছে, দেখতে পাচ্ছেন না। আচ্ছা, এরপর যেটা করেছি আমরা বলেছি যে রো হচ্ছে 100%। এই যে রো, সবসময় একটা জিনিস মনে রাখবেন, কাকে 100 বলতে হয়। আমি তো এই 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 হেডারকে 100 বলিনি, একে 100 বলিনি, কেন? কারণ ওর আন্ডারে তো কোনো কিছু নাই। যার সাবে অর্থাৎ যে ট্যাগের ভিতরে অন্য কোনো কিছু থাকে না তাকেও আলাদাভাবে পার্সেন্ট বলা লাগে না। কিন্তু যদি এই যে রোকে কিন্তু আমি আরো কতগুলো ডিভে ভাগ করেছি না, আবার এই রোকে আবার 3টা ভাগে ভাগ করেছি না। তো যাকে ভাগ করবেন তাকে কিন্তু বলে দিতে হবে যে তুমি প্যারেন্ট, তুমি কিন্তু 100। কথাটা হচ্ছে, ব্যাপারটা আসলে এরকম, ব্যাপারটা হচ্ছে যে আপনি এই ধরেন এই পুরো জিনিসটার মধ্যে আরো দুটো ব্লক করেছেন, এবার আপনি বলছেন তুমি হচ্ছ 33, তুমি হচ্ছ কথার কথা 34, আর তুমি হচ্ছ 33। এখন আমি চাইল্ডগুলোকে বলেছি, কিন্তু মাদার অর্থাৎ এর চারপাশে যে ডিভ ট্যাগ আছে তাকে বলিনি তুমি 100, কাজ হবে না। কিন্তু আমাকে মাদারকে বলতে হবে যে তুমি কিন্তু 100, তাহলেই না চাইল্ডকে আমি ভাগ করতে পারবো। অনেকে কিন্তু এটা না করে ভুল করে, অনেকে ভাবে যে না ডিফ তো আসলে 100% জায়গা নেই, তো তো এমনিই 100, তা কিন্তু আসলে না। তাহলে ক্লিয়ার তো আমরা কনসেপ্ট, যে মাদার ডিভ অর্থাৎ রো কাকে বলছি, যে আরো চাইল্ডগুলোকে ভাঙছে, সেই রোকে আমরা বলে দিয়েছি তুমি হচ্ছে উইথ কিন্তু 100%। তারপরে কি বলেছি আমরা, কালার দিয়েছি, এই যে এটাকে একটা ক্লাস দিয়েছি, আবার এই যে ভিতরের যেগুলো আছে সেগুলোকেও ক্লাস দিয়েছি। ক্লাস না দিলে আসলে আমরা এই ব্যাকগ্রাউন্ড কালার না বসালে বুঝতে পারবো না তো যে কোনটার কি রং, সব তো একই রকমের মনে হবে, এক সমস্যা না, এটা একরকম রং, এটা একরকম রং, এটা একরকম রং, বোঝা যাবে না, রাইট। সো প্রত্যেকটাকে আলাদা আলাদা রং দিয়ে দিলাম যেন বুঝতে পারি। এটা আসলে আমাদের প্র্যাকটিক্যালি রং দিতে হবে না, আপাতত আমরা বোঝার সুবিধার্থে লেআউট করার সময় রং দিয়ে নিলে সুবিধা হয় কি, বোঝা যায় যে আসলে কি বানাচ্ছি। আচ্ছা, এবার আমরা কি করেছি দেখেন, কিছুই করিনি, আমরা কলামকে যে এই যে আমরা শিখেছি যে একটা রোকে 12টা ভাগে ভাগ করা যায়, এই 12টা ভাগে ভাগ করাকে আমরা এখানে আসলে পার্সেন্টেজে ডিফাইন করে নিয়েছি। দেখেন 8 8 দুগুণে 16, 25, 32, বিভিন্ন ভাগে ভাগ 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 করে নিয়েছি। ব্যাপারটা কিরকম, আপনার যদি এরকম একটা গ্রিড হতো, অর্থাৎ এখানে যখন 12টা গ্রিড ছিল তখন এর একটা ব্লক হচ্ছে এতটুকু। আমরা কেন পার্সেন্ট 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 করে নিয়েছি জানেন, এইটা আসলে কিন্তু আপনি আন্দাজের উপর মুখস্থ করারও ব্যাপার না। আমি যখন 12টা ভাগে ভাগ করেছি, করতে গিয়ে দেখেছি যে এতটুকু করলে জিনিসটা অ্যাকুরেট হয়, অ্যাকুরেসির জন্য আসলে, না হলে ফাঁকা জায়গা থেকে গেলে আসলে জিনিসটা অ্যাকুরেট হবে না। আমি অ্যাকুরেট ভাবে মেলানোর জন্য এভাবে অ্যাকুরেট ভাবে হিসাব করে করেছি। 3টা ব্লক মিলে যদি জায়গা হয় তাহলে সেটা 25% জায়গা নেয় পেজের,
এটা কনসেপচুয়ালি আপনি যখন নিজে বসে বসে ভাগ করবেন, আমরা সেই গ্রিডে চলে যাই। এই যে এভাবে যদি যখন আপনি পেজকে ভাগ করবেন, এভাবে ফাঁকা জায়গা থাকবে না কিন্তু তখন। এই যে এরকম যদি 12টা ভাগে ভাগ করেন, তখন এতটুকু জায়গা আসলে একটা পেজের কত পার্সেন্ট হয় সেটা আপনি যখন হিসাব করবেন তখন দেখবেন যে এত পার্সেন্ট হয়। ঠিক আছে? সো এভাবে 12টা গ্রিডকে 13 ভাগে ভাগ করতে যাবেন না, 12টাই ভাগ হয়। সো 12টাকে দেখেন এক ভাগে ভাগ করলে এত পার্সেন্ট, 12 ভাগে ভাগ করলে মানে কি 100%, মানে একটা রোয়ের পুরোটা জায়গা নেবে। তো এভাবে অনেকগুলো। আর 6 মানে কি 50%, এটা তো বুঝতেই পারছেন। 9 মানে কি 75%, 3 মানে কি, এ তিনটা তো সহজ আমাদের, তাই না? এটাও সহজ, এ পয়েন্টটাও খুব সহজ, এ পয়েন্টটাও খুব সহজ, এ পয়েন্টটাও খুব সহজ, চোখে দেখে বুঝতে পারছি। বাকিটা প্র্যাকটিক্যালি নিজে না করলে বুঝতে পারবেন না। বুঝতে পারছেন? সো আমরা জাস্ট 12টা ভাগকে অ্যাকুরেট ভাবে হিসাব করে করে একদম মেপে মেপে এখানে বসিয়ে নিয়েছি যে হ্যাঁ, এরকম 12টা ভাগ করলে প্রত্যেকটা ভাগ এক। তাই কল এমডি একটা কি করেছি আমরা বলেন তো, এখানে একটা ক্লাস বানিয়েছি, যেই ক্লাসটা বসালে একটা পেজের একটা রোয়ের 1%, ওই 12 ভাগের 1 ভাগের জায়গা নেবে। বুঝতে পারছেন? অর্থাৎ এরকম একটা পেজ বানিয়েছেন, তার 1 ভাগের জায়গা নেবে হচ্ছে এই এত পার্সেন্ট। ক্লিয়ার? এই কল এমডি টু আমি একটা ক্লাস বানিয়েছি যেটা এতটুকু জায়গা নেবে, অর্থাৎ এতটুকু জায়গা নেবে। বুঝতে পেরেছি? সো এরকম ভাবে 12টার জন্য 12 ভাগের জায়গা সেট করে ফেলেছি। এটা হিসাব করে করে একটু টাইম নিয়ে করতে হয়। হ্যাঁ, আচ্ছা, এখন যেটা হলো যে আমাদেরকে এই প্রত্যেকটা কলামকেই কমন ভাবে বলে দিয়েছি যে এরা ফ্লট লেফট হবে, অর্থাৎ একটা আরেকটার পাশে বসবে। পাশে যদি না বসাই তাহলে তো সব একটা আরেকটার উপরে নিচেই থেকে যাবে সারা জীবন, রাইট? এটা যখন আমি বলে দিয়েছি, দেখেন এটা যখন আমি বলেছি, তারপরে যখন আমি বলে দিয়েছি যে একটা আরেকটার পাশে বসবে, সাথে সাথে কিন্তু এটা একটা আরেকটার পাশে বসে গেছে। কেন? কারণ এটাকে কি বলেছেন আপনি? কল এমডি কি বলেছেন? আপনি বলেছেন এটা কল এমডি 2, এটা 8 আর এটা 2। তার মানে এটা হচ্ছে 2, এটা 2, আর মাঝখানের এই তিনটা মিলায় যে জায়গাটা এটা হচ্ছে 8। বুঝতে পারছেন তো? এটা 2 এর পার্সেন্ট জায়গা নিয়েছে। 2 মানে কত? এত পার্সেন্ট, রাইট? আচ্ছা, সো এবার আপনি আবার কি করেছেন, এই যে মাঝখানের জায়গাটা সেটাকে আবার 12 ভাগে ভাগ করেছেন। একটা রো সেট করা মানে তো ওটা 100% হয়ে গেছে। আবার সেই 100%কে আবার 4 ভাগ করেছেন। তো 4 মানে পাওয়া মানে কি 33 33 33 করে ভাগ হয়েছে সব। হ্যাঁ, সো এটা আবার ভাগ হয়েছে একটা একটা, এটা ভাগ এটা ভাগ কিভাবে হয়েছে আপনি এখানে বলে দিয়েছেন যে এটা কলাম ডি 4, এটা কলাম ডি 4, এটা কলাম ডি 4। ক্লিয়ার? এখন এটা আপনি বলে পাশাপাশি এনেছেন যখন আপনি বলেছেন ফ্লট লেফট হবে। দেখেন আমি ফ্লট লেফট যখনই যেই সরিয়ে দিয়েছি সব কিন্তু একটা আরেকটা নিচে বসে গেছে। কেন? এটা তো 2, এটা কিন্তু কত, এই তিনটা মিলে 8, আর এটা 2 আর এটা 2, কিন্তু সব কিন্তু উপর নিচে বসেছে কারণ এগুলো তো সব ডিভ। কিন্তু আপনি যখন বলবেন যে একটা আরেকটার পাশে বসবে, ফ্লট হবে লেফট, তখন কিন্তু একটা একটা পাশে গিয়ে বসছে। ক্লিয়ার? এইবার আসেন নেক্সট কনসেপ্টে। আপনি যখন এটাকে চিপে ছোট করবেন, ও তো আর রেসপন্সিভ হচ্ছে না। এবার রেসপন্সিভ কিভাবে আপনি বানাবেন? আমরা জানি যে 640 পিক্সেলের নিচে গেলে সাধারণত এটা ল্যাপটপ স্ক্রিনের নিচে চলে যায়, ট্যাব ভিউতে চলে যায়। তখন কি হয়, একটা ব্লকের পাশে আরেকটা ব্লক এরকম দেখাতে গেলে তো ছোট হয়ে আসবে স্বাভাবিকভাবে, তাই না? মনে হবে ব্রাউজার স্ক্রিন ছোট করে ফেলেছি। তো তখন আমার কি করা উচিত, একটা ব্লকের পাশের যেটা সেটাকে নিচে নিয়ে আসা উচিত না? আমি বলে দিয়েছি যে মিডিয়া স্ক্রিন অ্যান্ড ম্যাক্সিমাম উইথ যখনই 640 হয়ে যাবে, এর মানে হচ্ছে 640 পর্যন্ত আমি কি কোড করছি, 640 পর্যন্ত প্রত্যেকটা কলামকে আমি বলে দিয়েছি 100%। মানে কি, মানে হচ্ছে এও 100%, এও 100%, অর্থাৎ এও 100%, এও 100%, এও 100, এও 100, এও 100। এর মানে কি, এ 100 হয়ে যাওয়া মানে কি, এ পুরোটা জায়গা জুড়ে থাকবে। এ 100 মানে কি, তার নিচে আরেকটা, এটা তার নিচে, তার মানে একটা আরেকটা নিচে চলে আসবে। 100 বলে দেওয়া মানে তো একটা আরেকটা নিচে চলে আসা। বুঝতে পারছি তো? অর্থাৎ কোনোটার পাশে না। ফ্লোট নাম দিলেও কাজ করবে, একই কথা আসলে। মানে ডিজাইনে কিন্তু এরকম কোনো কথা নেই যে এটাই আপনাকে লিখতে হবে। পারপাস হচ্ছে আসলে সার্ভ হলে হলো, কিন্তু
ফ্লোট দিয়ে তো আমরা আসলে এটা করি না, আলটিমেটলি এটা উইথদের ব্যাপার, রেসপন্সিভনেস মানে উইথদের খেলা। সো আমরা উইথ দিয়েই করেছি জিনিসটাকে ডিফাইন, ঠিক আছে। আমরা বলে দিয়েছি 100। এখন কি ঘটনা ঘটেছে দেখেন, যখন আমরা এই মোবাইল উইথ ধরে বলে দিয়েছি যে যখন ছোট স্ক্রিনে আসবা তখন তুমি সবগুলোরই পুরোটুক জায়গা জুড়ে নেবে, আর অন্যান্য সময় এভাবে নেবে। এবার কি ঘটনা ঘটেছে দেখেন, যেই আপনি ছোট করছেন একটা আরেকটা নিচে চলে যাচ্ছে, যেই আপনি বড় করছেন সব পাশাপাশি হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? যেই আপনি নিচে যাচ্ছেন সব ছোট, যেই পাশাপাশি করছেন বড়। দ্যাটস ইট। বুটস্ট্র্যাপ এই ঘটনাই ঘটিয়েছে। এখন মজার ব্যাপার হলো বুটস্ট্র্যাপ যখন আমরা শিখব দেখবেন ওরাও এই কলএমডি 1 2 3 4 5 12 এটাই বানিয়েছে। বুটস্ট্র্যাপের কোডের মধ্যে এই কোডগুলোই আমাকে মুখস্থ করতে হবে। এখন কি আর মুখস্থ করার দরকার আছে? এখন তো আমরা প্র্যাকটিক্যালি দেখেই ফেললাম যে কলএমডি 4 দিলে 4 কলাম হয়। বুটস্ট্র্যাপে ওরা রেডিমেড ডিজাইন করে রাখছে, এই একই কোড করে রাখছে, আর কিছু না। আরো একটু বেশি কোড করে রাখছে। ওরা কি করছে, ওরা খালি 640-এর জন্য কোড করেনি, ওরা তার থেকে ছোট স্ক্রিন, তার থেকে ছোট স্ক্রিন, এইরকম স্মার্টফোন, এর থেকে ছোট স্ক্রিন, সবগুলোর জন্য কোড করে রাখছে। তবে 1200 পিক্সেলের উপরে আর ওরা কোড করেনি। দ্যাট ইজ দ্য প্রবলেম, দ্যাট ইজ দ্য লিমিটেশন অফ বুটস্ট্র্যাপ। যখন বিশাল লার্জ স্ক্রিন হয়ে যায় ওটার জন্য কিন্তু বুটস্ট্র্যাপ সাপোর্ট করে না, তখন ওই বেশি লার্জ স্ক্রিনের জন্য আপনাকে আবার একটু কাস্টম কোড করতে হয়। কনসেপ্ট ক্লিয়ার তো? বেশি লার্জ মানে এই যে দেখেন না ডেভেলপাররা এত বড় বড় স্ক্রিনে কাজ করে, এটা না, এটা তো জাস্ট এটা রিফ্লেকশন। কিন্তু বড় স্ক্রিন, রিয়েল স্ক্রিন যেটা, ওগুলোর জন্য তখন আপনাকে যদি কাস্টম কোড করতে হয় ওইটা আপনাকে আলাদা কাস্টম কোড করে নিতে হবে। 1200 পিক্সেলের উপরে আর হবে না। বাট ইন জেনারেল বেশিরভাগ ডিভাইসই তো সব 1200 পিক্সেল, মানে ওই স্ট্যান্ডার্ড সাইজের মধ্যেই সব, ঠিক আছে। সো মোটামুটি 90%ই কভার করে যায় আসলে। হ্যাঁ, দরকার হয় না 100%-ই গিয়ে যে কোড কাজ করে না তা কিন্তু না, ওই অনুযায়ী রেশিওতে দেখায়, মানে ও স্ট্রেস করে নেয়। ওতে সমস্যাটা হয় কি, জিনিসটা একটু বড় হয়ে যায়। মানে দেখবেন যে আমি দেখাবো আপনাদেরকে কিছু উদাহরণ যেগুলো বড় স্ক্রিনে খুলে দেখবেন যে হয়তো ওই রকম খুব একটা সুন্দর দেখাচ্ছে না, হয়তো বড় হয়ে গেছে পুরো ইয়েটা, উইথ করে লম্বা করে ফেলেছে। তো যাই হোক, এখন ঘটনাটা হলো তার মানে আলটিমেটলি কিন্তু বুটস্ট্র্যাপ এই সেম কনসেপ্ট ব্যবহার করে মোবাইল রেসপন্সিভনেস করেছে। দিস ইজ দ্য কোর ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ মোবাইল রেসপন্সিভ ডিজাইন, ঠিক আছে। নেক্সটে আমরা প্র্যাকটিক্যালি আরো অনেক লেআউটের কাজ করব, ঠিক আছে। লেআউটে যেটা আমরা নেক্সটে যেটা করব সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে যেটা অ্যাসাইনমেন্ট দিলাম, প্রথম কথা সেটা হচ্ছে যে আপনারা যে মেনুটা বানাবেন, একটা তো মেনু করতে দিয়েছি, সেই মেনুটা করার পরে এই লেআউটের কোডটা দিয়ে দিয়েছি, এই লেআউটের মধ্যে আপনার মেনুটাকে বসাবেন, ঠিক আছে। সো আপনাদের একটা কনক্রিট টাস্ক থাকবে, শনিবার জমা দেবেন। শনিবার এই কারণে বলছি, হয়তো হবে না, কোথাও আটকাবে, সেটা শুক্রবার আমার সাথে আলোচনা করবেন, ঠিক আছে। কাজ যেটা হবে তাহলে আপনারা একটা 12 গ্রিড এরকম লেআউট করবেন, কোড তো আমি দিয়েই দিচ্ছি, ঠিক আছে। সো এরকম লেআউট করার পরে এখানে কিন্তু আপনারা যেটা করবেন, এরকম সব ডিভ ডিভ করবেন না, আপনারা স্ট্যান্ডার্ড কোড ইউজ করবেন। হেডার ট্যাগ, ফুটার ট্যাগ এভাবে ব্যবহার করে নেবেন, খুবই জঘন্য হাতের লেখা। এখানে এরকম হেডার ট্যাগ ব্যবহার করবেন, ফুটার ট্যাগ ব্যবহার করবেন, ঠিক আছে। ফুটার ট্যাগ ব্যবহার করবেন ডিভের বদলে, হ্যাঁ। তারপরে কি করবেন, এখানে এরকম ব্লক ভাগ করলেন এখানে, রাইট। তারপরে এখানে হয়তো 3 ভাগ ভাগ করলেন বা 4 ভাগ ভাগ করলেন। এখানে একটা নেভিগেশন এরিয়া আপনি বসাবেন না, ওই নেভিগেশনের মধ্যে যে মেনুটা আপনারা বানাবেন অপটিমাইজ করে, ওটা কিন্তু অপটিমাইজড না, ওটাকে চাইলে যে কোনো জায়গায় আমি বসাতে পারবো না, এটার মধ্যে বসালে দেখবেন হয়তো ভেঙে গেছে। সো এটার মধ্যে আপনারা বসাবেন ওই মেনুটাকে, লেআউটের মধ্যে মেনুটাকে বসাবেন। আর এখানে একটা লোগো দেবেন, ধরেন এখানে একটু কিছু ইনফরমেশন লিখবেন, তো কিছু কিছু জিনিস হয়তো একটা নিজের ছবি দিলেন, ঠিক আছে। এরকম কমন একটা স্ট্রাকচার করবেন। কি কি করবেন এই জিনিসটা আমি তো এমনি মুখে বলে দিলাম, এটা আমি লিখেও আপনাকে অ্যাসাইনমেন্টটা যখন দেব তখন আমি বলে দেব। দ্যাট উইল বি ইয়োর পিওর প্র্যাকটিস, এবং সেটা কিন্তু এই লেআউটের উপরে করবেন, কপি পেস্ট করেন না। কনসেপ্টটা বোঝেন, নিজে করার চেষ্টা করেন, ঠিক আছে। এগুলো তো মুখস্থ থাকবে না, এগুলো তো এখন আপনাকে মেপে মেপে হিসাব করে করতে হবে, এটা আপনি বসেই নিতে পারেন, সমস্যা নেই। কিন্তু লেআউটের মধ্যে সিএসএস কোড বসাবেন, মেনুটাকে বানাবেন, তখন দেখবেন যে ঝামেলা হয়ে যাবে। জাহিদ হাসান, নেটওয়ার্কের প্রবলেম, আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে তো। আচ্ছা, আজকে আমি আর
বেশি কিছু করবো না আজকে, আমি একটু ছেড়ে দেবো, কারণ আমি একটু আর্লি ছেড়ে দিচ্ছি আজকে। কালকে আমার একটা সেমিনার আছে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে, সো কিছু প্রিপারেশনের কাজ বাকি রয়ে গেছে, ঠিক আছে? সো একটু আর্লি ছেড়ে দিতে হচ্ছে। আর যেটা হচ্ছে যে তাহলে আমি অ্যাসাইনমেন্ট তুলে দিচ্ছি আপনাদের, আর কোডও তুলে দিচ্ছি। কোড অলরেডি সবগুলো তুলে দিয়েছি, লেআউটটা আমি তুলে দেবো। স্টেবলের যে একটা বাংলা ওটা আমি দিয়ে দেবো ওই যে আপনাদের লেআউটের অ্যাসাইনমেন্টের সাথে, কি ওই সরি আপনাদের অ্যাসাইনমেন্ট দেখার সাথে আর কি। এগুলো সব আমি তুলে দেবো আপনাদের এখানেই পেয়ে যাবেন ফোল্ডারে। কালকে পর্যন্ত কিছু হবে না, কালকে রাতে বা পরশুদিন হয়তো হবে। কালকে বিকেল পর্যন্ত প্রচণ্ড ব্যস্ততা থাকবে আমার। ভিডিওগুলো দেখে শেষ করব। অ্যাসাইনমেন্ট আমি আজকে তুলে দেবো, কারণ এটা নিয়ে হয়তো আপনারা আজকে থেকেই কাজ করা বা কালকে থেকে হয়তো কাজ করা শুরু করবেন। অ্যাসাইনমেন্টটা আমি দিয়ে দেবো আমি আপনাদেরকে।